হ্যালো হ্যালো হ্যালো, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকের এই অসাধারণ লাইভ ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ইলেকট্রনিক সার্কিট এর উপর যে সলভ ক্লাসটা হবে, মূলত আমাদের টার্গেট হচ্ছে যেই চ্যাপ্টারের একদম খুঁটিনাটি যাবতীয় যা যা কিছু আছে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, জানে অনেকের মধ্যে কনফিউশন থাকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো তোমরা আমাকে একটু নিচে কমেন্টে জানাও যে তোমরা আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আর আমাদের যে পাবলিক গ্রুপ যেটা আছে, পাবলিক গ্রুপে অলরেডি ভিডিওটা শেয়ার করা আছে। সো তোমরা দ্রুত ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার অন্য অন্য যে বন্ধুরা আছে তারা যাতে আমাদের এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে, তাদেরকে দ্রুত মেনশন করে জানিয়ে দাও যে আমাদের লাইভ সেশনটা অলরেডি রানিং। তো না, হ্যাঁ, এই তো আসতেছে। আমার সাউন্ড বা আমার সমস্ত লাইটিং টাইটিং ঠিক আছে কিনা, বা আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, এই বিষয়টা একটু তোমরা কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, এই বিষয়টা একটু আমাকে কমেন্টে লিখে জানিয়ে দাও। প্রত্যেক বছর তুমি বোর্ড পরীক্ষা বলো বা অন্য যে কোনো পরীক্ষা বলো, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসে না। কথাটা বুঝছো? এখান থেকে প্রশ্ন আসে না আসলে এমন কোনো বছর নেই, প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা দেখি আমাদের এটা একটু শেয়ার করতে থাকি বিভিন্ন গ্রুপে, আমাদের যে অ্যাভেলেবেল যে গ্রুপগুলো আছে। আচ্ছা, আমাদের 24 ব্যাচের যে সেকেন্ড পেপার কোর্স, সেখানে আমি এটা শেয়ার করে দিচ্ছি। তারপরে 23 ব্যাচের যে সেকেন্ড পেপারের কোর্সটা আছে, সেখানে আমি শেয়ার করে দিচ্ছি। এবং আমাদের যে পাবলিক গ্রুপটা আছে, পাবলিক গ্রুপেও আমি শেয়ার করে দিচ্ছি। তোমরাও দ্রুত এটি শেয়ার করে দাও। আচ্ছা, স্ক্রিনে আমরা একটা ইলেকট্রনিক সার্কিট দেখতে পাচ্ছিলাম না, খুব চমৎকার চমৎকার জিনিস। আচ্ছা, এইগুলো তো আসলে একদম হাইলি প্রফেশনাল বিষয়, মানে হচ্ছে এগুলো মূলত মার্কেটে বিক্রি হয়। তুমি যদি তোমার মোবাইল ফোন বা তোমার কোনো একটা ল্যাপটপ ওপেন করো, তাহলে সেখানেও তুমি এই ধরনের কিছু বিষয় দেখতে পাবা। আচ্ছা, তো তোমাদের পড়াশোনার অগ্রগতি কেমন আমাকে একটু লিখে জানাও, যে তোমরা মোটামুটি এই যে ফেজে আছো বা এই যে পর্যায়ে আছো, তোমাদের পড়াশোনা কেমন চলছে, এটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আমাদের হ্যাঁ, এই তো চলে আসছে সবাই, অনেকক্ষণ ধরে ওদের আগ্রহী ছিলাম। আচ্ছা, ঠিক আছে, চলে আসছি আমি। হ্যাঁ স্যার, সব ঠিক আছে, সব ঠিক আছে। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড তোমার প্রকৃত নাম কি? আমি তোমার এই আইডিটা অনেক দেখেছি, অক্সালিক অ্যাসিড নামটা খুব সুন্দর দিছো তোমার আইডির, অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এই তো অনেকে চলে আসছে। আচ্ছা, ওকে, ফাইন। মাঝখানে যদি কোনো ধরনের কোনো সমস্যা ফেস করো, কাইন্ডলি আমাকে একটু লিখে জানাবা, যাতে আমি সেটাকে সর্ট আউট করতে পারি। আমি মোটামুটি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং তোমাদের সকলের জন্য অনেক দোয়া সবসময় করি যে তোমরা তোমাদের এই যে জীবনের যে ফেজটাতে রয়েছ, এই ফেজটা যেন খুব দ্রুততার সাথে তোমরা সাকসেসফুলি পার হতে পারো। সেজন্য আমার আর 3টা জায়গাতে এটা শেয়ার করা বাকি আছে। আমাদের তোমরা জানো মনে হয় যে আমাদের যে রেগুলার যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোতে কিন্তু তোমরা অবশ্যই যত দ্রুত পারো কানেক্ট হয়ে যাও, বিকজ আমাদের 23 ব্যাচ, 24 ব্যাচ এবং 25 ব্যাচের প্রত্যেকটা ব্যাচের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে আমাদের কিন্তু কোর্স চলছে। সো আমি চাই যে তোমরা দ্রুততার সাথে আমাদের সাথে জয়েন করো এবং চেষ্টা করবা নিজের বেসিক সর্বোচ্চ যতটা মজবুত করে, ঠিক আছে, নিজের বেসিক সর্বোচ্চ যতটা মজবুত করে পরীক্ষার হলে যাওয়া যায় সেই কাজটা করার জন্য। ওকে, তো তোমরা দ্রুত তোমাদের টাইম লাইন এটাকে শেয়ার করে দাও, দ্রুত 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 টাইম লাইনে শেয়ার করো এবং আমাকে জানাও যে হ্যাঁ স্যার, আমরা এটাকে টাইম লাইনে শেয়ার করেছি। তো সকলকে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটা জিনিস একটু শুরু করি, সেটা হলো দেখো, এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আমি তোমাদের বোঝার জন্য দিয়ে রেখেছি এবং আমরা সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। আজকে আমরা অনেক কিছু দেখবো। কেমন? আমাদের ক্লাসটা কিন্তু আজকে মোটামুটি বেশ বড় হবে এবং আমি চেষ্টা করেছি ক্লাসের যে কন্টেন্ট সেখানে তোমাদের মোটামুটি সব কিছু আনার জন্য। আচ্ছা, কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ জিনিসটা তো আমরা সকলেই মোটামুটি জানি। তুমি 9-10-এ পড়েছো বা তুমি ইন্টারমিডিয়েটে যদি থাকো, তুমি অবশ্যই জানো যে আমাদের কোনো একটা পরিবাহী যার মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে, সেই পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, সেই চার্জকে আমরা বলি হচ্ছে কারেন্ট। এবং এই কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? যদি একটা ব্যাটারি চিন্তা করা হয়, সেই ব্যাটারির এই যে প্লাস এবং মাইনাস, এই প্লাস থেকে শুরু করে মাইনাসের দিকে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ ঘটে থাকে। এবং এই তড়িৎ প্রবাহকে আমরা যখন নির্ণয় করতে চাই, তখন আমরা কি নির্ণয় করি জানো? যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়,
তো এটার একক কুলম পার সেকেন্ড, অথবা এটাকে আমরা কিন্তু অ্যাম্পিয়ারও বলে থাকি। এতটুকু কিন্তু সকলেরই আমাদের মোটামুটি কম বেশি জানা আছে। এখন এই জিনিসটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি যে I ইকুয়ালস টু ডেল কিউ বাই ডেল টি। এটা আমাদের কাজে লাগবে একটু পরে, যে ক্ষুদ্র সময়ে যতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে সেই প্রতি সেকেন্ডে চার্জ প্রবাহের হার, এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো। এবার তুমি একটা জিনিস চিন্তা করো যে এখানে দেখো কয়েকটা গ্রাফ আছে, এই গ্রাফগুলো আমি একটু দেখাই দিই না, মাঝে মাঝে এমসিকিউতে আসে। প্রথমত হচ্ছে আমাদের এই গ্রাফটা দিকে যদি তাকাও তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা যেখানে আমাদের এই যে আর, খেয়াল করো এই আর হচ্ছে একটা রোধ, এই আর এর মধ্য দিয়ে যে কারেন্ট, সেই কারেন্টটাকে আমরা এরকম একটা দাগ বা এইভাবে বোঝাইছি। তো এইটা মানে হলো সময়ের সাথে সাথে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। তার সময়ের সাথে সাথে যদি কারেন্টের পরিবর্তন না হয় তো এটাকে আমরা বলি হচ্ছে ডিসি কারেন্ট। কি কারেন্ট? ডিসি কারেন্ট। আর এখানে দেখো একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে যখন আমি কারেন্ট ইনিশিয়ালি সুইচ অন করি তখন আমাদের কারেন্টের গ্রাফটা হয় এইভাবে স্লোলি রাইজ করতে থাকে। তো এই যে কারেন্টের গ্রাফটা রাইজ করতে থাকে, কথাটা খেয়াল করো, সরি এটা ক্যাপাসিটর হবে না, এটা আসলে ইন্ডাক্টর হবে, আমি একটু মিস্টেক করে ফেলছি এখানে। এখানে একটা ইন্ডাক্টর মানে একটা কয়েল, এটা মূলত কেমন, এটা একটা কয়েল। তাহলে এই কয়েলের মধ্যে কারেন্টের গ্রাফটা কিন্তু হয় হচ্ছে মোটামুটি এরকম, যে গ্রাফটা এইভাবে বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা স্টেডি স্টেট অবস্থাতে পৌঁছায়। তো এটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিং কারেন্ট, মানে সময়ের সাপেক্ষে কারেন্টটা পরিবর্তন হচ্ছে। আর এটা হচ্ছে ডিসি মানে এসি কারেন্ট। এসি কারেন্টে কি হবে, কারেন্টের মান কখনো বেশি কখনো কম, এভাবে একটা পর্যাবৃত্তিক হারে পরিবর্তন হতে থাকবে। তো এইগুলো কিন্তু একদম খুব ফান্ডামেন্টাল বা খুব বেসিক বিষয়। কেমন? এবার দেখো এই যে ছোট্ট যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ যে I ইকুয়াল টু কিউ বাই ডেল টি, এটা থেকে তুমি এই ধরনের প্রচুর প্রশ্ন পাবা। যেমন একটা প্রশ্ন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে, ইংরেজিটা আমি পড়লাম না, বলা হচ্ছে যে কোনো পরিবাহী প্রস্থচ্ছেদ দিয়ে প্রবাহিত আধান কিউ ইকুয়াল টু এত হলে টি সমান 2 সেকেন্ড মুহূর্তে তড়িৎ প্রবাহ কত। তো এই কোশ্চেনটা আমরা আপাতত করার আগে আমি তোমাকে কয়েকটা সুন্দর জিনিস একটু দেখাই, খুব মন দিয়ে শুনবো আমি কি বলতেছি। তোমাকে প্রথম আমি একটা অ্যানিমেশন বা অ্যানিমেটেড ভিডিও দেখাতে চাই, যেখান থেকে তুমি একটা জিনিস অন্ততপক্ষে ফিল করতে পারবা যে হোয়াট হ্যাপেন্স। কেমন? তুমি এই ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখো, এই ভিডিওটা দেখ। এই ভিডিওতে এইগুলো সব হচ্ছে ইলেকট্রন। কেমন? খুব মন দিয়ে খেয়াল করবো আমি কি বলতেছি, এগুলো সব হচ্ছে ইলেকট্রন। তো প্রথমে কি হয়, প্রথমে আসলে ইলেকট্রনগুলো খুব র্যান্ডম ভাবে ঘুরতে থাকে, খুব র্যান্ডম ভাবে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো একটা কি বলা যেতে পারে, এটাকে একটু বড় করা দরকার ছিল, আচ্ছা যাই হোক, আমরা যদি প্রথমে কোনো একটা কন্ডাক্টর চিন্তা করি, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রনগুলো র্যান্ডম ভাবে ঘুরে। বাট যখন আমরা ব্যাটারি সাপ্লাই দিই, যেটা তুমি আগে চিত্রে দেখলা, তখন ইলেকট্রনগুলো কি করে, তখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট ডিরেকশনে মুভ করতে শুরু করে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট অথবা তারণ। ঠিক আছে? এই ড্রিফট অথবা তারণ যখন হয় তখন ইলেকট্রনগুলো কিন্তু র্যান্ডমলি আর চলে না, তখন এরা সবাই একটা নির্দিষ্ট দিকে চলতে শুরু করে। খেয়াল করো, এরা কিন্তু প্রথমে এদিকে চলতেছিল, বাট যখন ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হলো, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার সাথে সাথে দেখো তারা মোটামুটি কি তারা নির্দিষ্ট স্পিডে চলতে শুরু করেছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করার জন্য আমাদের কি দরকার বলতো ভাইয়া? ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করার জন্য আমাদের দরকার হচ্ছে কোনো একটা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি, এবং এই ব্যাটারি দেওয়ার ফলেই কিন্তু মোটামুটি আমাদের এই জিনিসটা ঘটে। এবার তোমাকে আরেকটা মজার জিনিস দেখাই, এইটা একটা অ্যানিমেশন। তো এখানে আমি তোমাকে একটা কম্পেয়ার করে একটা জিনিস একটু দেখাতে চাই, সেটা হলো পানি প্রবাহের সাথে তড়িৎ প্রবাহের রিলেশনশিপটা কেমন, এটা একটু বুঝতে হবে। তো খেয়াল করে দেখো, এটা একটা পাম্প। কেমন? এই পাম্পে দেখো এখান থেকে হচ্ছে পানি ঢুকতেছে, খেয়াল করবে, এখান থেকে পানি ঢুকতেছে, এখান থেকে পানি বের হচ্ছে, এবং এখানে একটা টারবাইন আছে। তাহলে এই পানিটা প্রবাহিত হওয়ার পরে এই টারবাইনের মধ্য দিয়ে ফ্লো হয়ে সে আবার এই ট্যাঙ্কে আসবে, এবং এই ট্যাঙ্ক থেকে আবার কিন্তু গিয়ে এইভাবে একটা পানির প্রবাহ কন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে। তো এইটা কিন্তু আমরা বলি হচ্ছে ওয়াটার ফ্লো বা ওয়াটার সার্কিট। এই জিনিসটা এবং এই জিনিসটা কিন্তু সেম। দেখো এখানে আমাদের ডিসি ভোল্টেজ সোর্স বা একটা ব্যাটারি তুমি দেখতে পাচ্ছ। এই যে ব্যাটারি, এই ব্যাটারির সাথে একটা বাল্ব কানেক্টেড আছে, এবং খেয়াল করে দেখো এই ব্যাটারির থেকে ইলেকট্রনগুলো যখন এই বাল্বের মধ্য দিয়ে যায় তখন এই ঘটনা ঘটে। এখন খেয়াল করে দেখবা, মন দিয়ে শুনবা কি বলতেছি। এখানে একটা কাঁটা আছে, দেখো এই কাঁটাটা তুমি কম বেশি করতে পারো, মানে ভোল্টেজ কম বা ভোল্টেজ বেশি দিতে পারো। আমি যদি এটা হাই ভোল্টেজ চুজ করি, মানে হাই, এখানে দেখো চুজ ভোল্টেজ আর প্রেশার অপশন আছে। সো এটা যখন কম ছিল তখন দেখো ইলেকট্রনগুলো আস্তে আস্তে যাচ্ছে, বাল্ব কম জ্বলতেছে, টারবাইনটাও কিন্তু ধীরে ধীরে ঘুরতেছে। এটাকে আমরা বলবো যে ভোল্ট। দেখো বাম দিক থেকে কাঁটাটা কিন্তু ডান দিকে চলে গেছে, তখন দেখছো বাল্বের ব্রাইটনেসও বেড়ে গেছে। আর বাল্বের ব্রাইটনেস তো বাড়ছেই, সাথে হচ্ছে দেখো এইটার সাথে তুমি চিন্তা করলে আমরা বলবো যে পাম্পের প্রেশারও বেড়ে গেছে,
ফলে আমাদের এই জিনিসটা কিন্তু আরো স্পিডে ঘুরতেছে। সুতরাং এখানে পানির চাপের যে ভূমিকা, এটা লো প্রেশার ছিল, এটা লো ভোল্টেজ ছিল। এই ভোল্টেজ আর প্রেশার কিন্তু আলটিমেটলি সিমিলার টার্ম। যখন আমি এটাকে হাই করে দিলাম তখন আমাদের কিন্তু এই প্রেশারও বেড়ে গেছে এবং আমাদের যে উইন্ড টারবাইন, এই যে টারবাইনটা ছিল, এই টারবাইনটাও কিন্তু দ্রুততার সাথে ঘুরতে থাকবে। আচ্ছা, তোমাদের কি অবস্থা দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কিন্তু তোমরা অনেকে বুঝতে পারছো কিনা জানি না, এটা ইলেকট্রিক কারেন্ট চ্যাপ্টার, তোমাদের ফিজিক্সের যে সেকেন্ড পেপার বই, সেই সেকেন্ড পেপার বইয়ের জন্য আমরা মোটামুটি ইয়ে করছি। আচ্ছা, অনেকেই বলছে যে, কি বলছে একজন সাদমান সাকিব বলছে, ভাইয়ের ক্লাস করে ফিজিক্স কুইজে 70+ তুলতে পারছিলাম। থ্যাংক ইউ মাসুদ। আচ্ছা, ক্লাস অ্যাটেন্ড করা, আই ওয়াজ ডেডিকেটেড অ্যান্ড কমিটেড স্টুডেন্ট অফ বরুণ ভাইয়া, অ্যান্ড আই মাস্ট সে হি হেল্প মি আ লট, নাও আই এম অ্যাডমিটেড চুয়েট। আচ্ছা, চুয়েটের ট্রিপলিতে একজন ছিল, সে আমাদের সাথে জয়েন করছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যা বলছিলাম দেখো, সুতরাং আমরা একটা জিনিস মোটামুটি সবাই বুঝতে পারছি যে আমাদের এই ভোল্টেজ, খেয়াল করো, আমাদের যে ভোল্টেজ এবং যে প্রেশার, এই দুইটা জিনিস কিন্তু আমরা মোটামুটি সিমিলার বলতে পারবো, অলমোস্ট সিমিলার। কেমন? আচ্ছা, এবার তোমাদের আমি আরেকটা মজার জিনিস দেখাই, একটু খেয়াল করো। তোমাদের এই বিষয়গুলো জানতে হবে যে, দেখো আমাদের এখানে কয়েকটা পদার্থ আছে, এই পদার্থগুলোর মধ্যে কারা কারা ইনসুলেটর, কারা কারা কন্ডাক্টর, এটা তো আমরা আগে থেকে একটু ধারণা আছে। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে যাদের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে, তারা কন্ডাক্টর। আর ইনসুলেটর মানে হচ্ছে যাদের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না। খেয়াল করবা কিন্তু। তো এখানে দেখো কি আছে, এখানে আমাদের কাছে একটা ব্যাটারি আছে। কেমন? এই ব্যাটারি থেকে দুইটা ক্লিপ বের হয়েছে দেখো, আর এখানে একটা বাল্ব আছে। এই ব্যাটারির এক মাথা গেছে হচ্ছে আমাদের বাল্বে, আর এক মাথা আছে হচ্ছে ফাঁকা। তার মানে এই সার্কিটটা কিন্তু কমপ্লিট না, এই সার্কিটটা কিন্তু কমপ্লিট না। তা আমরা যদি দেখো, আমাদের কাছে কতগুলো এলিমেন্ট আছে, এখানে একটা রেঞ্জ দেখা যাচ্ছে, এখানে একটা কপার তার দেখা যাচ্ছে, এটা গ্লাস, এটা উড, এটা গ্রাফাইট, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা প্লাস্টিক। তাহলে আমরা এই প্রত্যেকটা দিয়ে টেস্ট করে দেখতে পারবো যে আমাদের বাল্বটা ব্রাইটনেস আসলে কেমন হয়। যেমন ধরো আমি যদি এই স্কেল দিই এখানে, নাথিং উইল হ্যাপেন। কেন নাথিং উইল হ্যাপেন? বিকজ স্কেল দিলে কিন্তু সার্কিটটা কমপ্লিট হয় না। কেন বলো তো? কারণ এটা একটা ইনসুলেটর, এটা একটা ইনসুলেটর। তদ্রূপ আমি যদি স্কেল না দিয়ে যদি তোমাকে বলতাম যে আমি এটা অ্যালুমিনিয়াম দিছি, দেখো অ্যালুমিনিয়াম দিলে কিন্তু বাল্বটা জ্বলে উঠছে। কারণ অ্যালুমিনিয়াম দেওয়ার ফলে, কথাটা বুঝে, অ্যালুমিনিয়াম দেওয়ার ফলে কিন্তু আমাদের এই যে পাত, এই পাতে কিন্তু একটা কন্ডাক্টিং পাত বা একটা তড়িৎ প্রবাহিত হওয়ার লাইন তৈরি হয়েছে। সুতরাং আমরা এই অ্যালুমিনিয়ামটাকে যদি বিচ্ছিন্ন করে দিই, মনে করি এটা আবার যদি আমি রেখে দিই, তাহলে বাল্বটা কিন্তু অফ হয়ে যাবে। তদ্রূপ গ্রাফাইট, এই গ্রাফাইট কিন্তু তোমার পেন্সিলের লিড, তুমি যে পেন্সিল ইউজ করো তার লিড, এই গ্রাফাইটের মধ্য দিয়েও কারেন্ট চলতে পারে, কিন্তু সেটা খুব কম। গ্রাফাইটের বৈশিষ্ট্য হচ্ছে গ্রাফাইট সেমিকন্ডাক্টর এবং খুব সামান্য কারেন্ট চলতে পারে। ফলে দেখো বাল্বের ব্রাইটনেসটাও কিন্তু খুব সামান্যই আছে। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, এবার আমি যদি এই উডটাকে আনতাম, মনে করো গ্রাফাইট তো গেল, তো পেন্সিলের মধ্যে গ্রাফাইট ছিল, এই উড বা কাঠ যদি আনতাম, আমার বাল্ব কিন্তু জ্বলবে না, বিকজ এটা হচ্ছে ইনসুলেটর। তদ্রূপ আমি যদি এটা গ্লাস আনতাম, গ্লাস আনলেও কিন্তু বাল্বটা জ্বলবে না, গ্লাসও কিন্তু ইনসুলেটর। বাট আমি যদি এটা কপার তার নিয়ে আসি, এখানে কপার তার তো অবশ্যই কন্ডাক্টর, ফলে বাল্বটা কিন্তু অনেক বেশি ব্রাইটনেসে তুমি দেখছো জ্বলে উঠছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে প্লাস্টিক, তারপর উড, গ্লাস, এরা সবাই হচ্ছে ইনসুলেটর, অন্তরক, এদের মধ্য দিয়ে কারেন্ট চলে না। কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে কারেন্ট চলে, কপারের মধ্য দিয়ে সুন্দরভাবে কারেন্ট চলে। এবার একটা মজা জিনিস দেখো, এটা হচ্ছে পানি, খেয়াল করবে, এটা হচ্ছে পানি। আমি যদি সিম্পল পানি এখানে জাস্ট অ্যাড করে দিই, মানে কি এই মাথায় পানির মধ্যে, এই মাথাও পানির মধ্যে দিয়ে, দেখো বাল্বটা কিন্তু জ্বলে নাই। এটা মানে হচ্ছে 100% বিশুদ্ধ পানির মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না। কথাটা বুঝতে হচ্ছে কি বলছি? 100% বিশুদ্ধ পানির মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না। কিন্তু আমরা যদি এই পানিটাকে বাদ দিয়ে, ধরো এখানে একটা সল্ট ওয়াটার দিলাম, সল্ট ওয়াটার মানে কি, পানির সাথে লবণ মেশালাম, দেখো কারেন্ট জ্বলে উঠছে, মানে বাল্ব জ্বলে উঠছে। কিন্তু তোমরা এই জিনিসটার অ্যাপ্লিকেশন দেখছিলা, তোমরা দেখবে একটা মুভি আছে 3 ইডিয়টস, ওখানে স্টুডেন্টদের র্যাগিং করার সময় এই জিনিসটা চমৎকার অ্যাপ্লিকেশন দেখানো আছে। আমি মুখে বলতেছি না, একটু অশ্লীল হয়ে যাবে, বাট তুমি দেখলে বুঝতে পারবা যে ওখানে আসলে আমাদের যে কোনো সল্ট ওয়াটারের মধ্য দিয়ে খুব দ্রুততার সাথে কিন্তু কারেন্ট পাস হতে পারে। তো তোমরা 3 ইডিয়টস সিনেমাতে এই মজার দৃশ্যটা র্যাগিং করার সময় আসলে আমির খান কি করছিল, তোমরা কারা কারা দেখছো আমাকে একটু লিখে জানাতে পারো, ঠিক আছে? এবং আমার বিশ্বাস যে তোমরা নিশ্চয়ই বিষয়টা অনেক এনজয় করছিলা, যে র্যাগিং করার সময় সে কিন্তু খুব বাজে একটা কাজ করতে গেছিল এবং স্টুডেন্টের সেই প্রতিভা স্টুডেন্ট দেখিয়ে দিয়েছিল যে সল্ট ওয়াটারের মধ্য দিয়ে কারেন্ট চলতে পারে। সো তুমি যদি এখানে 220 ভোল্টের লাইন দিয়ে রাখো, আর তুমি যদি এখানে একটা সল্ট ওয়াটারের কোনো কিছু ফেলো, তাহলে 220 ভোল্টের একটা ঝাটকা বা একটা শক তুমি কিন্তু পাবা। তো কারা কারা দেখছিলে দৃশ্যটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও, ঠিক আছে? আচ্ছা, সবাই লিখতেছে, আমি আর বলতেছি না মুখে বিষয়টা।
তাহলে এইটা গেল। এবার দেখো এটা একটা রেঞ্জ, ওকে, একটা রেঞ্জ। এই রেঞ্জটা যদি আমি এই দুই মাথায় ধরি তাও কিন্তু তুমি দেখবা বাল্বটা জ্বলে উঠছে, মানে রেঞ্জের মধ্য দিয়েও কিন্তু কারেন্ট পাস করতে পারে। তাহলে বলো তো আমরা এখানে যে পদার্থগুলো দেখলাম কারা কারা কন্ডাক্টর, কথাটা বুঝো। সল্ট ওয়াটার এটা কিন্তু একটা কন্ডাক্টর, মানে লবণ পানি, সমুদ্রের লবণ পানি, এটা কিন্তু একটা কন্ডাক্টর। এখন এখান থেকে অনেকে একটা জিনিস প্রশ্ন জাগে অনেকের মনে, সে বলে আচ্ছা আমরা কিন্তু ম্যাথ সলভ আসবো একটু পরে, আমি আগে কয়েকটা মজা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, ম্যাথ সলভ আমরা আসবো একটু পরে। ধরো একজন আমাকে জিজ্ঞাসা করতেছে একদিন, কথাটা খেয়াল করো, তার প্রশ্নটা ছিল খানিকটা এরকম যে স্যার ধরেন এটা যে সমুদ্রের পানি, এটা সমুদ্রের পানি, তাহলে এই সমুদ্রের পানিতে আমি যদি এইখানে একটা তার দিয়ে দিই, এই তারটা মনে করেন 200 বা 220 ভোল্টের, আমি যদি 220 ভোল্ট একটা তার দিয়ে দিই এবং অনেক দূরে যদি আমি গোসল করতে নামি, তাহলে স্যার কি আমি মারা যাব? সমুদ্রের তো বিশালতা হিউজ, তাহলে স্যার পৃথিবীতে যত জায়গায় সমুদ্র আছে আমি একটা জায়গায় যদি তার ফেলি তাহলে সবাইকে মারা যাবে সমুদ্রের সাথে যারা কানেক্টেড? অ্যান্সার হচ্ছে না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে রোধ। কি কারণ জানো? এখানে 220 ভোল্ট, কিন্তু এই যে পানি, এই পানি কিন্তু রেজিস্ট্যান্স বা রোধের মতন কাজ করে। এই যে এগুলো সব হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধের মতন কাজ করে। ফলে হোয়াট হ্যাপেন্স, এখানে তুমি 220 ভোল্ট দিছো, কিন্তু এর কাছে হয়তো বা 220 ভোল্টের বদলে হয়তো আসছে তোমার 100 ভোল্ট, এবং আরো দূরে যদি যাও হয়তো আসছে 50 ভোল্ট, আরো দূরে যদি যাও হয়তো আসছে 10 ভোল্ট। ফলে এখানে একটা 220 ভোল্টের তার থাকলে এখানে যদি কেউ গোসল করতে নামে সে কিন্তু আর শক খেয়ে মারা যাবে না। সুতরাং সল্ট ওয়াটার অবশ্যই অবশ্যই মানে কারেন্ট কন্ডাক্টিং। মাত্র তুমি যেটা দেখলা, আমি যদি এটার সাইজটা অনেক বড় করতাম তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের মানটা অনেক বেশি হতো। ফলে তুমি একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা হচ্ছে যে সমুদ্রের একটা পয়েন্টে তুমি যদি কোনো একটা ইয়ে রাখো, মানে ইলেকট্রিক লাইন বা তার রেখে দাও, তাহলে কিন্তু সারা মহাবিশ্ব জুড়ে কিন্তু ইলেকট্রিফাইং হয়ে যাবে না। বুঝতে পেরেছো? সো দ্যাট ইজ দ্য বেসিক থিং। বাট যে কোনো সল্ট ওয়াটার কিন্তু, যেটা তুমি বুঝতে পারলে যে সল্ট ওয়াটার মানেই হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্ট চলতে পারে। তাহলে এখানে আমাকে এখন বলো যে কারা কারা কন্ডাক্টর? রেঞ্জ কন্ডাক্টর, সল্ট ওয়াটার কন্ডাক্টর, কপার কন্ডাক্টর, অ্যালুমিনিয়ামও কিন্তু কন্ডাক্টর। কারা কারা ইনসুলেটর? গ্লাস ইনসুলেটর, উড কাঠ ইনসুলেটর, প্লাস্টিক ইনসুলেটর। এছাড়াও পানিও কিন্তু একটা ইনসুলেটর বলা যেতে পারে। গ্রাফাইট কিন্তু ইনসুলেটর না, গ্রাফাইট হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। তার মানে কথাটা বুঝো, তুমি যদি কোনো একটা তারকে বাড়ি দিতে চাও, কোনো একটা তারকে বাড়ি দিতে হলে তুমি বলো তো এই রেঞ্জ মনে করো, বা কোনো একটা লোক শখ খাইছে তুমি তাকে বাড়ি দিবা, তাহলে নিশ্চয়ই তুমি রেঞ্জ দিয়ে বাড়ি দিবা না। অথবা তার গায়ে একটু পানি, মনে করো তুমি বললাম একটু পানি ছেড়ে দেবা, পানি ছেড়ে দিবা না, কারণ তার গায়ে পানি ছেড়ে দিলে কিন্তু সে আরো বেশি বেশি পরিমাণ শখ খাবে। বা তুমি তার অ্যালুমিনিয়ামের রড দিয়ে বাড়ি দিতে পারবা না। তুমি যদি তাকে ধাক্কা দিতে চাও তুমি কাঠ দিয়ে বাড়ি দিতে পারো বা প্লাস্টিক দিয়েও বাড়ি দিতে পারো। সুতরাং দ্যাট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক থিং যে তুমি বুঝতে পারলা যে জিনিসটা কেমন হয়। আচ্ছা, এবার তোমাকে আমি আরেকটা জিনিস একটু অনুভব করাতে চাই, সেটা হচ্ছে শর্ট সার্কিট জিনিসটা নিয়ে। এই শর্ট সার্কিটে কি হয় একটু তুমি ভালো করে খেয়াল করবা, এটা তোর মাঝে মাঝে কাজে লাগতে পারে। তো আমাদের কাছে বাল্ব আছে, আমরা একটা বাল্ব এখানে লাগিয়ে দিলাম আর একটা বাল্ব মনে করে এখানে লাগিয়ে দিলাম। কথাটা খেয়াল করবা কি বলতেছি। এখন আমরা এই বাল্বের এখানে মনে করে একটা তার জয়েন করছি, এখানে একটা তার জয়েন করছি, পরে এটা আমি দিলাম হচ্ছে ব্যাটারির এখানে, আর এটা আমি দিলাম হচ্ছে ব্যাটারির এখানে। তাহলে অবশ্যই আমার বাল্বটা যখন জ্বলে উঠছে, সিম্পল থিং। ব্যাটারির সাথে আমি একটা বাল্ব দিয়েছি, বাল্বটা জ্বলে উঠছে। তো আমরা নিচের বাল্বটাকেও একইভাবে জ্বালাই দিই, নিচের যে বাল্বটা আছে এটাকে আমরা একইভাবে জ্বালাই দিই। সো এটা মনে করলাম আমাদের নিচের বাল্বটা। ওকে, তাহলে তোমরা এখন কি দেখতে পাচ্ছ, আমাদের দুইটা বাল্ব ছিল, L1 এবং L2। আমরা ব্যাটারির সাহায্যে দুইটা বাল্বকে কিন্তু জ্বালাইছি। এখন দেখো এইটা একটা কন্ডাক্টর, ওকে, এটাকে আমরা বলি হচ্ছে জাম্পার। এখন খেয়াল করবা, এই জাম্পারটা যদি আমি এই ব্যাটারির এখানে এখন যুক্ত করে দেই, এটাকে এখানে না, মনে করে এখানে যুক্ত করে দিলাম, এখানে যুক্ত করার সাথে সাথে তুমি যারা দেখবা এই বাল্ব দুটো নিভে যাবে। এবং দেখো এই ব্যাটারিতে একটা রেড সিগন্যাল তুমি দেখতে পাচ্ছ, এটা মানে কি আমি তোমাকে বলি, এটাকে আমরা রিমুভ করে দিই। ঘটনা যেটা ঘটে তা হলো, খুব মন দিয়ে শুনবা কি বলতেছি, দিস এ ভেরি ফ্যান্টাস্টিক থিং। ঘটনা ঘটে হচ্ছে, ধরো এটা আমাদের একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এই ব্যাটারির সাথে আমাদের এখানে একটা বাল্ব যুক্ত করা আছে, যেটা একটা বাল্ব। তাহলে ব্যাটারি থেকে কিন্তু কারেন্ট এসে বাল্বটা আমাদের গ্লো করতেছে বা জ্বলতেছে। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট আসছে, এই কারেন্ট এসে আমাদের বাল্বটাকে কিন্তু জ্বালাই দিছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, তোমরা জানো কি না আমি জানি না, তোমরা যারা, আচ্ছা একজন আমাকে আদাব দিছে, কি বলছে, আদাব স্যার ভালো আছে, আমি আপনার স্টুডেন্ট ছিলাম, অনেকদিন পর লাইভ ক্লাস করছি। আচ্ছা, শেখ ফারহান হাসিব,
তোমাকে অনেক ভালোবাসা, অনেক দিন পর দেখা হচ্ছে, অবশ্যই আমাদের সামনে আবার দেখা হবে, নো প্রবলেম। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যারা 2024 ব্যাচ এবং 24 ব্যাচ মানে 24-এ পরীক্ষা দিবা এবং যারা 25-এ মাত্র উঠছো, তারা কিন্তু আমাদের যে সেকেন্ড পেপার যে কোর্সটা এখন রানিং আছে, তোমরা সেই কোর্সে কিন্তু অ্যাডমিট হতে পারো। কোর্সের লিঙ্ক আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমাদের সেখানে কিন্তু আমরা মোটামুটি আমাদের কোর্সের A to Z সব কিছু আমরা পাবলিশ করেছি অলরেডি। আর সেখানে আমরা টুকটাক লাইভ ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু শেয়ার করছি। সো তোমরা কিন্তু আমাদের 24 ব্যাচের যে সেকেন্ড পেপার কোর্সটা আছে সেটাতে তোমরা দ্রুততার সাথে অ্যাড হয়ে যেতে পারো। এখন যে কথাটা বলছিলাম শোনো, এখন ইমাজিন করো যে এই যে কারেন্ট, এই কারেন্ট কিন্তু বাল্বের মধ্য দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে এবং ব্যাক করে আবার ব্যাটারিতে আসছে। সো নাও চিন্তা করো তো, আমি যদি এই মাথার সাথে এই মাথাকে একটা তার দিয়ে যুক্ত করে দিই ভাবে, এইটার নামকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট। এই যে শর্ট সার্কিট। এখন শর্ট সার্কিট হলে কি হয়? শর্ট সার্কিট হলে এখান থেকে এই পর্যন্ত রোধের মান হয়ে যায় একদম অলমোস্ট জিরো। ফলে এই কারেন্টটার এদিকে যায় না। কারেন্ট কি করে? কারেন্ট এখান দিয়ে এসে আবার এখান দিয়ে এসে আবার এইভাবে লুপের মধ্যে ঘুরতে থাকে। ফলে তুমি দেখবা বাল্বটা বন্ধ হয়ে গেছে। কিন্তু রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে ব্যাটারির উপর একটা হিউজ পরিমাণ লোড পড়ে, হিউজ, এবং ব্যাটারি কিছুক্ষণের মধ্যে গরম হয়ে এমন হতে পারে ঠাস করে ফেটে গেছে। সো এই জিনিসটাই দেখানোর জন্য কি বলা হয়েছে যে আমরা যদি, কথাটা বুঝে তো বুঝতে পারছো, আমরা যদি এখন এইটাকে এনে এই দুই মাথাতে লাগিয়ে দিই এভাবে, তার মানে আমি এখানে একটা শর্ট সার্কিট করছি। ফলে আমার কারেন্ট, খেয়াল করো, ব্যাটারি থেকে আর বাল্বে না যে ব্যাটারি থেকে এই জাম্পার, এটাকে বলা হয় জাম্পার, জাম্পারের মধ্য দিয়ে এসে আমাদের ব্যাটারিতে আবার ব্যাক করতেছে। ফলে ব্যাটারি ওভারহিট হচ্ছে এবং এটা যদি তুমি অনেকক্ষণ ধরে রাখো তাহলে এই ব্যাটারিটা কিছুক্ষণ পর ঠাস করে অথবা ফেটে যাবে বা গলে যাবে। আর তুমি এই কাজটা যদি তোমার বাসাবাড়ির লাইনে করো, বাসাবাড়ির যে লাইভ লাইন আছে সেখানে করো, তাহলে তো মহাবিপদ। এরা কিন্তু পুরা দেখবা যে ফিউজ টিউজ সব কিছু পুড়ে গেছে, মানে তোমার বাসাতে একটা আগুন ধরে যেতে পারে যে কোনো সময়। সুতরাং শর্ট সার্কিট জিনিসটা কিন্তু ডেফিনেটলি খারাপ জিনিস। আচ্ছা আচ্ছা, ফাহমিদ বলতেছে যে এটা কি রেকর্ড? হ্যাঁ, এটা ক্লাস শেষে এটা অবশ্যই রেকর্ড থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শর্ট সার্কিট সম্পর্কে জানলাম। তো আমরা শর্ট সার্কিট কোনো জায়গাতে কোনোভাবে রাখতে দিব না। আচ্ছা, এবার আর একটা জিনিস তোমাকে একটু দেখাবো, সেটা হচ্ছে মাল্টিমিটার। ওকে, এই মাল্টিমিটার দিয়ে আমরা কি করতে পারি? আমরা কোনো একটা ভোল্টেজ বা কোনো একটা কারেন্ট সব কিছু মাপতে পারি। তো এখানে দেখো অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে কমন মানে হলো বোঝায় যে আমি যা কিছুই মাপতে চাই না কেন, সেটা আমার ভোল্ট বা কারেন্ট বা রোধ, আমার সবসময় এখানে একটা প্লাগ দিতে হবে। আর আমি যদি ভোল্টেজ মাপতে চাই তাহলে আমার এই দুই মাথাতে ব্যাটারিকে যুক্ত করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এটাকে যদি ঘোড়ায় এখানে দেই, দেখো এটা 600-তে দেওয়া আছে, দেখো 600, মানে এটা মানে হলো এটা কি ভি, আর একটা সাইন চিহ্ন দেওয়া আছে, দেখছো? মানে হচ্ছে আমি সাইন টাইপের বা এসি ভোল্টেজ 600 ভোল্টেজ মাপতে চাই। তো আমার এখানে দেখো এই যে কমন পয়েন্ট থেকে আমার একটা তার গেছে আমাদের বৈদ্যুতিক সকেটে, আর এখান থেকে একটা তার আসছে বৈদ্যুতিক সকেটে। ফলে কি হয়েছে? ফলে এখানে যে ভোল্টেজ, এই ভোল্টেজটা আমি দেখতে পাচ্ছি 230 ভোল্ট। এটা আমি দেখতে পাচ্ছি 230 ভোল্ট। সো তুমি যদি তোমার বাসাবাড়ি ভোল্টেজ মাপতে চাও, খেয়াল করছো, বাসাবাড়ি ভোল্টেজ মাপতে চাইলে তোমাকে তোমার এই যে কমন আর ভি ওহমের যে দুইটা তার, এটাকে তোমার যেখানে তুমি চার্জার ঢুকাও সেখানে হচ্ছে তোমাকে অ্যাড করতে হবে। যদি আমরা এটাকে 200-তে দিয়ে রাখতাম, 200-তে দিয়ে রাখা মানে আমি কম ভোল্টেজ মাপতেছি, কথাটা বুঝি। এখানে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার কি বলতেছে, এই ট্রান্সফরমার ভোল্টেজটা কমাই দিয়ে আমাকে হয়তোবা 6.2 ভোল্ট দিছে, সেটা আমি মাপতেছি এখানে। তারপর তুমি এই যে এখানে দেখো এগুলো হচ্ছে রোধ। যেমন তুমি যদি এটা যদি 2 মেগাতে দিয়ে রাখো, এটা একটা রোধ, কিন্তু দেখো এটা একটা রোধ, ক্লিয়ার, এটা একটা রোধ, এবং দেখছো কালার দেওয়া আছে। এই রোধের মান তুমি কত সেটা এখানে মোটামুটি মাপতে পারবা। এটা রোধ, সো এটা হচ্ছে 200K বা 20K অথবা 2K। হ্যাঁ, এটা হচ্ছে 39 ওহম রোধ, কথাটা বুঝি, এটা হচ্ছে 39 ওহম রোধ। সো 39 ওহম যেহেতু, এই জন্য আমরা এটাকে 200-তে রেখে হচ্ছে মাপবো, কথাটা বুঝো। নিশ্চয়ই তুমি টন মাপার যন্ত্রে স্বর্ণ মাপো না, স্বর্ণ মাপার জন্য কিন্তু স্কেল আলাদা, খুব সূক্ষ্ম পরিমাপ করা যায় সে স্কেল দিয়ে। সো যেহেতু আমাদের রোধটার মান হচ্ছে 39 ওহম, আমি যদি এটাকে এই যে মেগাতে সেট করে রাখি, আমি কিন্তু কোনো কিছু দেখতে পাবো না, ক্লিয়ার? আমি দেখো কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা 0 দেখাচ্ছে। সো আমি এটাকে এই জন্য 200-তে দিয়ে রাখছি। 200-তে দিয়ে রাখা মানে হলো আমার এটা 39 ওহম যেহেতু, সো 200 থেকে কম, এই জন্য আমার ম্যাক্সিমাম 200 পর্যন্ত মাপা যায়। সো আমি এটাকে 200-তে সেট করে রাখছি। তো এটা হচ্ছে মাল্টিমিটার ইউজ। এবার আমি যদি এটাখানে কারেন্টে যাই, কারেন্টে গেলে তুমি একটা মজা জিনিস দেখতে পাবা, বাট তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এই দুইটা প্রপ কিন্তু একটা আছে কমনে আর একটা আছে ভোল্টেজ বা ওহমে। এবার ধরো আমি এটাকে এখানে এই পজিশনে দিলাম, দেখো তারগুলো কোন জায়গা থেকে লাগতেছে, খেয়াল করছো? খেয়াল করে তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? এটা কি বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা, একজন আমাকে লিখছে, আমি আগে বাসায় শর্ট সার্কিট করতাম, ঠাস ঠাস
আওয়াজ হইতো, ভালো লাগতো। অবশ্য সার্কিট ব্রেকার ছিল না, এটা করবা না, কারণ যদি বাই চান্স কোনো একটা প্রবলেম হয় এখান থেকে কিন্তু আগুন টাগুন লেগে যেতে পারে, বুঝছো? এটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস জিনিস। আচ্ছা, তো আমরা মাল্টিমিটারের ইউজ দেখতেছিলাম। এবার দেখো আমরা এখানে এই বাল্বের মধ্য দিয়ে কারেন্ট কত সেটা মাপতে চাই। তো সার্কিটটা কেমন আছে খেয়াল করবা। তোমরা জানো মনে হয় যে অ্যামিটার থাকে হচ্ছে সিরিজে, এবং দেখো ব্যাটারি থেকে প্রথমে একটা সুইচের মধ্যে আসছে, পরে সুইচ থেকে প্রথমে গেছে হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার রেটিংয়ে, কারণ আমি দেখো এটাকে 200 মিলিতে দিয়ে রাখছি। আর এই কমনটা আসছে হচ্ছে আমাদের বাল্বে, আর আরেক মাথা গেছে হচ্ছে আমাদের কোথায় বলো তো, এই যে ব্যাটারিতে। সো এই সার্কিটটা কেমন আমি যদি তোমাকে একটু এঁকে দেই তাহলে মনে হয় জিনিসটা বুঝতে তোমার সুবিধা হবে। তো আমি একটু দেখাচ্ছি সার্কিটটা কেমন। সার্কিট হচ্ছে প্রথমে আমাদের কাছে একটা ব্যাটারি আছে, এই যে ব্যাটারি। এবার এখানে একটা সুইচ দেওয়া আছে, এই যে সুইচ। তারপর এখানে অ্যামিটার দেওয়া আছে, তো অ্যামিটার দেওয়া আছে হচ্ছে আমাদের সিরিজে, এই যে সিরিজে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে চিত্রায়িত করি, বুঝেছো? আর এখানে একটা এই যে চিত্রটা, এই চিত্রটা ডায়াগ্রাম, রিয়েল টাইম ডায়াগ্রাম হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এই ব্যাটারি মনে করো তোমার 5 ভোল্ট। এবার এখানে একটা সুইচ, এই সুইচটা আমি দেখো অন অফ করতে পারি, এটাকে আমি অন করতে পারি অথবা অফ করতে পারি, এই সেই সুইচ। তারপর এখান থেকে এক মাথা গেছে অ্যামিটারের প্রান্তে, এই যে অ্যামিটারের প্রান্তে। আর এক মাথা গেছে হচ্ছে বাল্বে, এই যে আর এক মাথা গেছে বাল্বে, আর বাল্বের আর এক মাথা গেছে হচ্ছে ব্যাটারিতে। সো এই সার্কিটটাই হচ্ছে এটা। এবার দেখো আমি যদি এই সুইচটাকে অন করে দিই, ইউ মাস্ট ইউজ দ্য 10 অ্যাম্পিয়ার রেঞ্জ ফার্স্ট। কথাটা খেয়াল করো, মানে কি দেখো লেখা উঠছে ইউ মাস্ট ইউজ দ্য 10 অ্যাম্পিয়ার রেঞ্জ ফার্স্ট। এর কারণ কি? এর কারণ হলো যদি কারেন্টটা 200 মিলিঅ্যাম্পিয়ার থেকে বেশি হয় তাহলে ভেতরে ফিউজ পুড়ে যাবে। সো আমরা প্রথমে এখানে মনে করো এই যে 10 অ্যাম্পিয়ারে দিয়ে রাখছি। দেখো কি লিখছে যে ইফ ইউ হ্যাভ নো আইডিয়া দ্য ভ্যালু অফ ইন্টেন্সিটি টার্মিনাল কমন অ্যান্ড 10 এ, ইফ ইউ আর শিওর দ্য ইন্টেন্সিটি লেস দ্যান 20 মিলিঅ্যাম্পিয়ার টার্মিনাল কমন অ্যান্ড মিলিঅ্যাম্পিয়ার। সো আমরা এখানে কি করতেছি, এবার দেখো আমরা প্রথমে এটা অন করে দিছি। তাহলে আমরা এটা তো 10 অ্যাম্পিয়ারে কি ছিল, 10 অ্যাম্পিয়ারে কি ছিল এটা আমাদের বাল্ব। দিস ইজ সামথিং রং। আচ্ছা 10 অ্যাম্পিয়ার তো দিছি, কিন্তু আমার কারেন্টটা দেখাচ্ছে না, অথবা মেবি এটা কি, হ্যাঁ এবার হয়েছে, গুড, গ্রেট, 0.18 অ্যাম্পিয়ার। খেয়াল করো, তার মানে আমাদের এই যে বাল্বটা ছিল, আমি প্রথমে কি করছিলাম খেয়াল করো, এটা কিন্তু রিয়েল টাইমের জন্যই তোমাকে অ্যালার্টগুলো দেওয়া হয়েছে। তো তুমি যদি কম রেঞ্জে দিয়ে রাখো আর কারেন্ট যদি বেশি হয় তাহলে কিন্তু তোমার এটা পুড়ে যেতে পারে বাল্বটা। সুতরাং আমরা এই সুইচ দেওয়ার আগে এটাকে 10 অ্যাম্পিয়ারে সেট করে রেখেছি। সেট করার পর দেন কি করছি, দেন আমরা এই সুইচটা অন করছি। সেটাকে অফ করে যদি করে দেই এটা হচ্ছে 0, এটাকে অন যদি করে দেই কারেন্টের মান হচ্ছে 0.18 অ্যাম্পিয়ার, 0.18 অ্যাম্পিয়ার। সো দেখো এখানে কিন্তু কমনে আছে, আর একটা আছে 10 অ্যাম্পিয়ারে, আর একটা কোথায় আছে, আর একটা আছে 10 অ্যাম্পিয়ারে। সো তুমি যদি এই 10 অ্যাম্পিয়ারে না দিয়ে মিলি অ্যাম্পিয়ারে দিয়ে রাখতা এটা কিন্তু পুড়ে যেত। এবার আমরা দেখি ডিসি ভোল্টেজ মাপার জন্য কি করতে পারি। যেমন আমরা এই বাল্বের ভোল্টেজ মাপতেছি, দেখো এই বাল্বের ভোল্টেজটা মাপতেছি আমরা। তো এই বাল্বের ভোল্টেজ দেখো 1 দেখাচ্ছে, মানে একটু বেশি ভোল্টেজ, 4.27 ভোল্টেজ এই বাল্বের। সুতরাং আমরা এটা যেহেতু ডিসি ভোল্টেজ, আমরা মিটারটাকে ডিসি পজিশনে রেখে হচ্ছে মাপতেছি। সো এই হচ্ছে আমাদের মাল্টিমিটারের প্রপার ইউজ। সুতরাং তুমি আন্দাজে যে কোনো একটা পজিশনে রাখলে হবে না, তুমি এখানে কি করতে পারো, রোধ মাপতে পারো, ভোল্টেজ মাপতে পারো, অ্যামিটার মাপতে পারো। সো এই ধরনের জাস্ট মাল্টিমিটারকে বলা হয় জাস্ট মোহোমিটার বা ওহম, জাস্ট কি বলা যেতে পারে, অ্যাভোমিটার, এভিও। এভিও কথাটা কেন আসছে বলো তো? এভিও কথাটা আসছে হচ্ছে এই যে অ্যামিটার, ভোল্ট মিটার, ওহম মিটার, দ্যাটস কল্ড অ্যাভোমিটার। কেমন, এটার নাম হচ্ছে অ্যাভোমিটার। সো এই অ্যাভোমিটারও যা, মাল্টিমিটার কথাটাও কিন্তু তাই, মাল্টিমিটার কথাটাও কিন্তু তাই। এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি আশা করি এই যে রিয়েল যে অনুভূতিটা তুমি পাইলা সার্কিট নিয়ে, এটা হয়তো বা তোমার ভালো লাগছে। এবার চলো আমরা আমাদের মূল যে ক্লাসে ছিল সে ক্লাসে চলে যাই। এগুলো তো আমাদের বরাবরের মতনই ম্যাথমেটিক্যাল প্রবলেম। তোমাকে বলতেছে যে কোনো কথাটা বুঝো, পরিবাহীর প্রস্থচ্ছেদ দিয়ে প্রবাহিত আধান কিউ ইকুয়াল টু এত হলে টি সমান 2 সেকেন্ড মুহূর্তে তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে আমরা যদি তড়িৎ প্রবাহের ডেফিনিশন দিতে চাই, আই ডেফিনিশন দেওয়ার জন্য আমাদের কি করতে হয় জানো, এই টাইমের সাপেক্ষে কিউকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো আমরা কি করব, আমরা এখানে ডিডিটি অফ নিব হচ্ছে কিউ। সো কিউ মানে হচ্ছে আমাদের জন্য 3t স্কোয়ার প্লাস 15t প্লাস 2। কথাটা খেয়াল করো। তাহলে এই ব্যবকলনটা কি করতে পারবা? এই ব্যবকলনটা যদি করা হয়, প্রথমটা আমাদের হবে হচ্ছে 6 ইন্টু টি, তারপর আমাদের জন্য হবে হচ্ছে 15। এই হচ্ছে আমাদের কারেন্ট, এত অ্যাম্পিয়ার।
এখন এখানে যে টি আছে না, টি আছে মানে হলো যে কোনো মোমেন্ট বা মুহূর্ত যদি তুমি বসিয়ে দাও তাহলে সেই সময়ের কারেন্ট কত তা তুমি বের করতে পারবা। সবার কি কেমন লাগতেছে আমাকে একটু বলো তো, তোমরা কি বোর্ড হচ্ছ নাকি? আমাকে একটু লিখে জানাও। তোমরা যদি বোর্ড হতে থাকো তাহলে আমি ক্লাস বন্ধ করে দিব, আর তোমরা যদি বলো যে না ভালো লাগতেছে দেন আমি কন্টিনিউ করবো। আমাকে একটু জানাও যে তোমরা ঠিকঠাক মতন আমার কথা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ঠিকঠাক মতন আমার কথা বুঝতে পারছো কিনা? ওকে 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 গুড, একজন লিখছে অনেক ভালো লাগতেছে, যাক সবাই অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমি আর একটু থাকি। আচ্ছা, এখন এইটা তুমি টি সমান সমান 2 সেকেন্ডের জন্য বের করবা, তাহলে আই বের করবা 2 সেকেন্ডে। সো 2 সেকেন্ডে বের করলে কত হবে? 6 × 2 প্লাস 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 হচ্ছে 15, উচ্চারণটা কিন্তু প্লাস না প্লাস, ওকে প্লাস। তাহলে 6 দুগুণে 12 আর 15 যদি আমরা যোগ করি, 12 আর 15 যোগ করলে কত হবে? 27 অ্যাম্পিয়ার, রাইট 27 অ্যাম্পিয়ার। কেমন? সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই কোশ্চেনটা সলভ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের যদি কোনো জায়গাতে কিউয়ের সমীকরণ দেওয়া থাকে, এটাকে প্রথমে ব্যবকলন করব, করে আমি কারেন্টের সমীকরণ বের করব, কারেন্টের সমীকরণ বের করে দেন আমি আই বের করব। এটা খবরদার 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 একদম জাস্ট শেষ হয়ে যাবা যদি তুমি এই ভুলটা করো। কি ভুল জানো? ধরো তুমি চিন্তা করলা যে আচ্ছা আই সমান সমান তো আমরা জানি কিউ বাই টি, এখন তুমি বললা ঠিক আছে তাহলে আমি এখানে কি করি, আমি এই জিনিসকে টি দিয়ে ভাগ করে দেই। ডোন্ট ডু দ্যাট, এটা হলে কিন্তু একদম ধরা খাবা পুরোপুরি। সো যেহেতু তোমাকে চার্জের সমীকরণ দেওয়া আছে, তোমাকে ব্যবকলন করে নিতে হবে। এবার চলো আমরা পরে কোশ্চেনে যাই। পরে কোশ্চেনে বলতেছে যে 1 মিলিমিটার ব্যাসের একটি রূপার তারে 75 মিনিটে 90 কুলম চার্জ প্রবাহিত হয়, তারে প্রবাহিত তড়িৎ প্রবাহ ও ইলেকট্রনের তাড়ন বেগ কত? তাড়ন বেগ তোমাকে প্রথমে কিন্তু দেখাইছিলাম যে আমাদের কোনো একটা, যদি আমরা এরকম কোনো একটা তার চিন্তা করি যে একটা তার, তাহলে এই তারের মধ্য দিয়ে বলতো কি হয়? এই তারের মধ্য দিয়ে প্রথমে এই যে সব আমাদের ইলেকট্রন, এরা র্যান্ডমলি বিভিন্ন দিকে মুভ করতে থাকে, কেউ এদিকে যায় কেউ এদিকে যায়, র্যান্ডমলি মুভ করতে থাকে। কিন্তু যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে মানে কারেন্ট সাপ্লাই দেওয়ার চেষ্টা করি, তখন এরা কিন্তু আর র্যান্ডমলি মুভ করে না, এইদিকে এইদিকে সবাই একটা নির্দিষ্ট ডিরেকশনে গতিশীল হয়। এবং এই যে ভেলোসিটি, এই ভেলোসিটিকে বলা হয় ভি বা ড্রিফট ভেলোসিটি বা তাড়ন বেগ। এবং এই তারের প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে একটা সমীকরণ দেখেছো কিনা আমি জানি না, আই সমান সমান এন এ ই ভি। এই ভি হচ্ছে তাড়ন বেগ, ওকে। আর এন মানে হচ্ছে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, এ হচ্ছে প্রস্থচ্ছেদ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ভি হচ্ছে তাড়ন বেগ। সো তোমাকে ভি বের করতে বলছে এবং তড়িৎ প্রবাহ বের করতে বলেছে। খেয়াল করো তো, তড়িৎ প্রবাহ তো আমাদের অনায়াসে বের হয়ে যাবে আই সমান সমান কিউ বাই টি থেকে। কিউ এর মান হচ্ছে আমাদের দেখো বলছে যে 75 মিনিটে 90 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে আমাদের কিউ এর মান হচ্ছে 90 কুলম। মিনিটকে তুমি কনভার্ট করবা হচ্ছে সেকেন্ডে, এই যে হয়ে গেছে। তাহলে 75 মিনিটকে আমি সেকেন্ডে যেহেতু কনভার্ট করতেছি, তাহলে 90 ডিভাইডেড বাই 75 ইন্টু 60 কত হলো এটা আমাদের? এটা হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার, ঠিক আছে 0.02 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহ তো বের করলে হবে না, আমাদের আরো একটা জিনিস বের করতে বলেছে, সেটা হচ্ছে তাড়ন বেগ। কথাটা বুঝো, এই তাড়ন বেগ ভি বের করার জন্য, এই যে ভি বের করার জন্য কি লাগবে? এই তড়িৎ প্রবাহ যেটা আমরা মাত্র বের করলাম তাকে ভাগ করব এন এ ইন্টু ই দ্বারা। এই কোয়েশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট তাড়ন বেগের সমীকরণ, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমরা কারা কারা এই সমীকরণটা দেখছো তোমাদের বইতে আমাকে একটু জানাও। তোমরা কারা কারা দেখছো এই সমীকরণটা আমাকে একটু কাইন্ডলি জানাও। আর তোমাদের কিন্তু বলছিলাম যে ভিডিওটা দ্রুত শেয়ার করতে, তোমরা টাইম লাইনে সবাই ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডরা জিনিসটা সম্পর্কে জানতে পারে। আচ্ছা, অক্সালিক অ্যাসিড লিখছে দাদা আপনার ক্লাস সারাদিন করলেও বোরিং লাগবে না। আই এম ভেরি অনার্ড যে এতটুকু সম্মান তুমি আমাকে দিয়েছো, আই এম রিয়েলি রিয়েলি অনার্ড। আচ্ছা, তাহলে দেখো যা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের খেয়াল করো, আমাদের কারেন্ট প্রবাহ কিন্তু বেরিয়েছে। এবার এন মানে হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। এটা দেওয়া আছে তোমাকে, এই যে বলা আছে যে সিলভার কন্টেইনস 5.8 ইন্টু 10⁻28 ফ্রি ইলেকট্রনস পার মিটার কিউব। এই কোশ্চেনটা একটা মজার জিনিস আমি তোমাকে দেখাই। দেখো এই কোশ্চেনটা বাংলাতে এই ডাটাটা লেখা নেই, কথাটা বুঝো আমি কি বলতেছি। এটা কিন্তু মাঝে মাঝে তুমি পাবা, পাইলে কোনো কনফিউশন যেন না লাগে সেই জন্য তোমাকে এটা দিচ্ছি। এই তথ্যটা, এই যে 5.8 ইন্টু 10⁻28 ফ্রি ইলেকট্রনস পার মিটার কিউব, মানে এটা হচ্ছে এন এর মান। এটা ইংরেজি অংশে দেওয়া আছে, দেখো বাংলা অংশে দেওয়া নাই। এটা আমি কেন দিছি? বিকজ এই জিনিসটা আমি অনেক জায়গাতে পাইছি। কারণ বাংলাদেশে যত জায়গাতে পরীক্ষা হয়, মনে করো তুমি অ্যাডমিশন টেস্ট টাইপের পরীক্ষা যখন দিতে যাবা, তখন দেখবা ইংরেজিও থাকবে বাংলাও থাকবে। তো ইংরেজি যে সমস্যাটা হবে
ইংরেজিতে দেখবা সমস্ত প্রশ্ন লেখা আছে, কিন্তু বাংলাটাতে হয়তো সমস্ত ডাটা মাঝে মাঝে নাও থাকতে পারে, দু একটা মিস যেতে পারে। যেমন এখানে তুমি যারা দেখতে পাচ্ছিলা ইংরেজিতে ডাটা আছে কিন্তু বাংলাটাতে ডাটা নাই। সো তোমাকে অবশ্যই ইংরেজিটা একটু চোখ রাখতে হবে যাতে কনফিউশন না লাগে। এখন এখানে এরিয়া বলা নাই, বলা আছে হচ্ছে ব্যাস। তাহলে আমাদের ব্যাস যেহেতু বলা আছে আমরা তো এরিয়া বের করতেই পারবো। আই ডিভাইডেড বাই এন, এ মানে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, আর এখানে আমাদের আছে হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন আই এর মান লিখে দাও, আই এর মান হচ্ছে 0.02 ডিভাইডেড বাই, খেয়াল করবা এন, এন তো যেটা 5.8 ইন্টু 10⁻28 ইন্টু 10⁻28, এটা হচ্ছে এন। এবার হচ্ছে পাই আর স্কোয়ার, পাই, এখন রেডিয়াস তো বলো না, বলা আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধেক, তাহলে 1 মিলিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.5, এটা কিন্তু মিলিমিটার, তাহলে 10⁻³ দিয়ে স্কোয়ার দিব, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। আর ইলেকট্রনের চার্জ কত জানো তো, 1.6 10⁻19 কুলম। ব্যাস, এখান থেকে যা পাবো সেটা হচ্ছে ইলেকট্রনের তারণ বেগের মান। দেখি কত আসে, 0.02 ডিভাইডেড বাই 5.8 ইন্টু 10⁻28 ইন্টু পাই ইন্টু 0.5 ইন্টু 10⁻³ স্কোয়ার ইন্টু 1.6 10⁻19। যদি আমার ক্যালকুলেশন কারেক্ট হয়ে থাকে তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2.75 ইন্টু 10⁻⁻6 মিটার পার সেকেন্ড। তোমরা একটু আমাকে চেক করে জানাও তো আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমাকে একটু কাইন্ডলি তোমরা জানাও যে আমার যে অ্যান্সারটা আমি বের করেছি আমার অ্যান্সারটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমাদের লাইভ সেশনটা তো ঠিকঠাক মতন চলতেছে না, কোনো সমস্যা তো মনে হয় নেই না, সবই ঠিকঠাক দেখা যাচ্ছে, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেছে করা। সো তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে পেলে ঘাবড়াবা না। এবার আমরা এই জিনিসটা একটু দেখি, এই কোশ্চেনটা কি বলছে খেয়াল করো। এটা বলতেছে 0.3 মিলিমিটার ব্যাসার্ধের 2 মিটার লম্বা 22 গেজের কোনো নাইক্রোম তারের দুই প্রান্তে 18 ভোল্টের একটি ব্যাটারি যুক্ত করলে তারে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তারটি রোধাঙ্ক দেওয়া আছে। তো আমরা এই কনসেপ্টটা একটু দেখে আসি। সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমাদের যদি এরকম একটা তার দেওয়া থাকে, এই যে এরকম একটা তার দেওয়া থাকে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং তারের দৈর্ঘ্য হচ্ছে এল, খেয়াল করবা, তাহলে বলো তো এই তারের যে রোধ, এই তারের রোধের সমীকরণটা কত হয়? রোধের সমীকরণটা হয় হচ্ছে রো ইন্টু এল বাই এ, এটা হচ্ছে রোধের সমীকরণ হয়। এবং আমরা এই তারটাকে এইরকম একটা চিহ্নের সাহায্যে এবারে রোধের সাহায্যে প্রকাশ করে থাকি, এই সেই রোধ। এবার মজার বিষয় হচ্ছে এই রোকে বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। আমরা যদি এবার কোনো একটা ব্যাটারির সাথে, কথাটা বুঝো, কোনো একটা ব্যাটারির সাথে যদি এই রোধটাকে আমরা যুক্ত করে দিই, যেটা রোধ, এখন এখানে একটা রোধ থাকতে পারে, অনেক রোধ থাকতে পারে, তো এইটাকে আমি মনে করে বললাম হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটাকে বাংলায় বলা হয় তুল্য রোধ। এটা আমরা বের করবো একটু পরে। তাহলে বলো তো কি হবে, এই যে আমাদের তড়িৎ প্রবাহ হবে এইটা নির্ভর করবে এই ব্যাটারির ভোল্টেজ ডিফারেন্সের উপর, এবং এখানে যে ভোল্টেজ ডিফারেন্সের মান সেটা হবে এই তুল্য রোধ মানে আর ইকুইভ্যালেন্ট ইন্টু আমাদের তড়িৎ প্রবাহ অথবা আই, এই সমীকরণ থেকে আমরা বের করতে পারবো। তার মানে কোনো একটা তারের ডাইমেনশন যদি আমাদের দেওয়া থাকে, কথাটা বুঝো, তারের যদি ডাইমেনশন আমাদের দেওয়া থাকে তাহলে ওই তারের মধ্য দিয়ে কারেন্টের সমীকরণ হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বাই আর ইকুইভ্যালেন্ট। এইটা হচ্ছে স্থির তাপমাত্রায়। এই কথাগুলো তুমি একটু পরেই বুঝবে আমি কেন বলতেছি। স্থির তাপমাত্রায়, এখন তাপমাত্রা যদি চেঞ্জ হয় রোধের মানও চেঞ্জ হয়ে যায়, কারণ তোমরা এই ইকুয়েশনে কতটুকু দেখেছো আমি জানি না, যে রোধের মান কিন্তু তাপমাত্রার উপর হাইলি ডিপেন্ড করে। ঠিক আছে, রোধের মান তাপমাত্রার উপর কিন্তু হাইলি ডিপেন্ড করে। এবং সমীকরণটা কেমন দাঁড়ায় জানো? জাস্ট সমীকরণটা দাঁড়ায় হচ্ছে θ2 তাপমাত্রা রোধের মান হচ্ছে আর θ1, মানে θ1 তাপমাত্রা রোধ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু θ2 মাইনাস θ1। মানে যদি আমাদের তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়, কথাটা বুঝো, যদি আমাদের তাপমাত্রা পরিবর্তন হয়ে যায় দেন আমরা এই সমীকরণের সাহায্যে রোধের মান নির্ণয় করতে পারি। যেমন মাঝে মাঝে তোমাকে হয়তো বা বলে দেওয়া থাকবে যে 30 ডিগ্রি সেলসিয়াসে রোধের মান এত, তাহলে 80 ডিগ্রি সেলসিয়াসে রোধের মান কত হবে, দেন তুমি কি করবা, দেন তুমি এই সমীকরণ ইউজ করবা। ভেরি গুড,
উই আর দ্য বস, আমরা জানি। সো এখন আমরা কি করবো? এখন আমাদের বলতেছে 0.33 মিলিমিটার ব্যাসার্ধের 2 মিটার লম্বা, মানে আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য বলে দিছে এবং আপেক্ষিক রোধও কিন্তু বলে দিছে। তাহলে এই তথ্যটা থেকে আমাদের তারের যে সাইজ, এই যে আমাদের তারের সাইজ, কথাটা বুঝো, এই তারের সাইজের দৈর্ঘ্য হচ্ছে এল আর এই যে আমাদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মিস্টার রোধ এর মান নির্ণয় করে ফেলা। কত হবে সেটা? আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। বুঝেছ? তাহলে এখন তুমি মানগুলো বসিয়ে ফেলো। রো এর মান হচ্ছে এই যেটা, রো এর এককটা দেখছো কি? ওহম মিটার। 1.5 ইন্টু 10⁻⁻6, এটা হচ্ছে রো। এবার এল এর মান, লেংথ হচ্ছে 2 মিটার, আর এরিয়া মানও তো আমরা বুঝতেছি। এরিয়া মানে কি বলতো? এরিয়া মানে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। এখন আর মানে তো বলা আছে 0.33 মিলিমিটার, তাহলে পাই তো দিবাই ইন্টু 0.33 ইন্টু 10⁻³ এর হোল স্কোয়ার। ব্যাস, তাহলে এখান থেকে আমরা রোধের মানটা কিন্তু বের করতে পারলাম। কত হবে দেখি? 1.5 10⁻⁶ ইন্টু উপর আমাদের হবে 2 আর নিচে হবে পাই ইন্টু 0.33 10⁻³ এর স্কোয়ার। যদি আমি ভুল না হয়ে থাকি, আমার এটা আসছে 8.77 ওহম। আমি আর একবার একটু ক্যালকুলেট করে দেখি। 1.5 10⁻⁶ ইন্টু 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 0.33 10⁻³ এর স্কোয়ার, 8.77। তাহলে আমরা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে নাকি? এই তোমরা কি ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ? লাইভটা হঠাৎ করে আমার কাছে মনে হলো কি কেটে গেছে নাকি লাইভটা? আই ডোন্ট নো। তোমরা আমাকে একটু কাইন্ডলি লিখে জানাও তো লাইভটা ঠিকঠাক আছে কিনা। তোমাকে আমরা একটু কাইন্ডলি লিখে জানাও যে লাইভটা ঠিকঠাক আছে কিনা। আমার কাছে হঠাৎ করে কেমন যেন কনফিউশন মনে হচ্ছে। কিবার আমি আবার ব্যাকে চলে গেলাম কেন? কি হলো? ও আচ্ছা, আমি টেনে রাখছিলাম, দেখছো? আমি ব্যাক দিকে টেনে রাখছিলাম, আবার শুরু থেকে চালু হয়েছে। আমি তাই মনে করছি লাইভটা মনে কেটে গেছে। না, লাইভটা ঠিক আছে। আচ্ছা স্যার, ওয়াই ডেল্টা ওয়াই কনভার্সন কিছু সার্কিট সলভ করে ভালো। আচ্ছা, এগুলো না, এই যে ওয়াই ডেল্টা ওয়াই, এগুলো আমাদের যে সেকেন্ড পেপারের যে কোর্স সেখানে করানো আছে। সেখানে সার্কিটের উপর অন্তত পক্ষে প্রায় 20টার উপর ক্লাস আছে, হিউজ অনেক কন্টেন্ট আছে। আমি আরও কন্টেন্ট অ্যাড করবো, আগের কিছু ক্লাসকে চেঞ্জ করে আমি নতুন কিছু ক্লাস দিব, আর ওখানে লাইভও আমি নিব অলরেডি। সো আসলে আজকে ক্লাসে ওয়াই ডেল্টাতে আমরা হয়তো বা যাবো না। তো যাই হোক, আমরা 8.77 ওহম পাইছি। এবার বলছে এর সাথে 18 ভোল্টের ব্যাটারি যুক্ত করা হয়েছে, তাহলে কতটুকু পরিমাণ কারেন্ট যাবে? তাহলে কারেন্টের মান বের করার জন্য কি কন্ডিশন? ভোল্টেজ ডিফারেন্সকে রোধের মান দিয়ে ভাগ করতে হবে, ওহমস ল। তাহলে আমাদের ভোল্টেজ ডিফারেন্সকে ভাগ করব কি দিয়ে? রোধের মান দিয়ে। ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 18 ভোল্ট, একে ভাগ করবা 8.77 ওহম দিয়ে। তাহলে দেখো কত হয়। 18 ডিভাইডেড বাই 8.77 কত হয়েছে? 2.05 এত অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? খুব চমৎকার প্রশ্ন কিন্তু এটা, বেশ চমৎকার প্রশ্ন। এবারের থেকে আরেকটু চমৎকার একটা প্রশ্ন তোমাকে দেখাই। দেখো এখানে কি বলছে। কোনো তারকে টেনে 0.1% বৃদ্ধি করলে এর রোধ শতকরা কত পার্সেন্ট পরিবর্তন হবে? অসাম একটা প্রশ্ন, মন দিয়ে শুনবা কি বলতেছে। কোনো তারকে টেনে 0.1% বৃদ্ধি করলে এর রোধ শতকরা কত পার্সেন্ট পরিবর্তন হবে? তো তোমরা, আমি একটু জাস্ট ব্যাকে যাই। এই যে কনসেপ্টটা দেখছিলা যে রোধের মান রো ইন্টু এল বাই এ, তো কি হয়, আমি যখন তারকে টেনে লম্বা করি, কথাটা বুঝো, আমি যখন তারকে টেনে লম্বা করি তখন এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কিন্তু কমে যায়, মানে তারটা চিকন হয়ে যায়। কথাটা বুঝতে পারছো? সো ব্যাপারটা মানে কি? ব্যাপারটা আমি তোমাকে একটা নতুন স্লাইডে দেখাই, তাহলে হয়তো বা বুঝবা। আচ্ছা, আমি এখানে একটা নতুন স্লাইড নেই। কালারটা একটু বদল করে দিই। কালারটা আসলে সাদা ইজ বেটার সব দিক থেকে, কালার কন্ট্রাস্টের দিক থেকে। আচ্ছা, খুব মন দিয়ে শুনবো আমি কি বলতেছি। ধরে নেওয়া যাক আমাদের কাছে একটা তার আছে এমন, এর দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এর যে প্রাথমিক রোধ, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আর ওল্ড। তাহলে আর ওল্ডের মান হবে হচ্ছে রো ইন্টু এল বাই এ। খেয়াল করবা, এবার আমি বললাম যে তারটাকে আমি টেনে এন গুণ পরিমাণ লম্বা করেছি। তাহলে তুমি যখন তারকে টেনে এন গুণ পরিমাণ লম্বা করে ফেলবা, এন এর মানে 1 2 3 যা ইচ্ছা হতে পারে, তখন আমার দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে এন ইন্টু এল। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ, এই শুরুতে বলো তো তারের আয়তন কত ছিল?
শুরুতে তারের আয়তন ছিল হচ্ছে এ ইন্টু এল, এটা ছিল আয়তন। এখন আয়তন আমাদের সেম থাকবে। এর ফলে কি হবে, এর ফলে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা এন ভাগের 1 ভাগে নেমে আসবে, বুঝছো? এই দুটা গুণফল দেখো, এ ইন্টু এলই আছে। ফলে এখন আমাদের যে নতুন রোধ হবে তারের, এই নতুন রোধের মানটা হবে রো, এল এর বদলে তুমি লিখবা হচ্ছে এন এল, আর এরিয়ার বদলে লিখবা হচ্ছে এ বাই এন। ফলে এন স্কোয়ার চলে যাবে হচ্ছে ওপরে, তারপরে থাকবে রো, তারপরে থাকবে এল, তারপরে থাকবে হচ্ছে এ। তো এইটা হচ্ছে আমাদের প্রাথমিক রোধ, তাই না? ফলে আমরা একটা চমৎকার সমীকরণ পেলাম। দেখো, নতুন রোধের মান সবসময় হচ্ছে এন স্কোয়ার ইন্টু আর ওল্ড। তুমি এই সমীকরণটা মনে রাখবে, এটা খুব কাজের জিনিস, খুব কাজের জিনিস। তার মানে কোনো একটা তারে, কথাটা বুঝো, কোনো একটা তারে যখন তুমি টেনে, কথাটা বুঝো, কোনো একটা তার যখন তুমি টেনে সেটাকে এন গুণ লম্বা করে ফেলো, কত গুণ? এন গুণ, তখন ঠিক এই ঘটনাটা ঘটে। কি ঘটনা বলো তো? তখন তার রোধের পরিমাণ বা রোধের মানটা এন স্কোয়ার গুণ চেঞ্জ হয়ে যায়। কত গুণ? এন স্কোয়ার গুণ চেঞ্জ হয়ে যায়, যেটা তুমি দেখতে পারলা এখানে। সো এই সেম জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। কোনো তারকে টেনে 0.1% বৃদ্ধি করা হয়েছে, 0.1% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমাদের এই কথাটা বুঝো, এন এর মান কত হবে? দেখো, আমাদের এন এর মান হবে হচ্ছে তারের নতুন দৈর্ঘ্য এল নিউ। খেয়াল করবা, তারের নতুন দৈর্ঘ্য হচ্ছে আদি দৈর্ঘ্য প্লাস 0.1% অফ এল। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এল এর সাথে এখন 0.1% মানে হচ্ছে আমি 0.1কে ভাগ করবো 100 দিয়ে, এর সাথে একটা এল গুণ আছে। তাহলে এটা কত হয়? 0.1 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আমাদের 0.01। সো এটা দিস ইজ 1.001 ইন্টু এল। আমরা এই জিনিসটা বলবো, এইটা কথাটা বুঝে, এই জিনিসটা বলবো আমরা এইটা, যে তারের দৈর্ঘ্য আমরা 1.001 গুণ বৃদ্ধি করেছি। কথাটা বুঝছো? তারের দৈর্ঘ্য আমরা 1.00 গুণ বৃদ্ধি করেছি। ফলে আমাদের নতুন রোধ কত হবে? নতুন রোধ হবে এন স্কোয়ার ইন্টু আর ওল্ড। হোয়াট ইজ এন? এই যে এন মানে হচ্ছে আমাদের তারটা যত গুণ আমরা বড় করলাম সেটা হচ্ছে আমাদের জন্য এন। দিস ইজ এন 1.001 গুণ, তাহলে ওইটা হচ্ছে আমাদের জন্য এন। এই কথাটা কি বুঝছো? এন কোনটা? 1.001 মানে এত গুণ আমি তারের, কি বলতো, এত গুণ আমি তারের দৈর্ঘ্যকে বৃদ্ধি করেছি। ওকে, এত গুণ বৃদ্ধি করেছি। তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ তো আমার কথা? তোমরা কি আছো? সবাই কি জেগে টেগে আসো নাকি ঘুমায় পড়ছো বলো তো? হ্যাঁ আছে, সবাই আছে। তোমরা তো বস, বুঝছো? তোমরা হচ্ছে বস, দা বস। কিসের বস? তোমার নিজের জীবনের বস তোমরা সবাই। এবং আমি চাই তোমরা সারাক্ষণ বসই থাকো, হ্যাঁ? কারণ নিজের জীবন কি হবে, কোন গতিতে যাবে, এটা তোমাকে নির্ধারণ করতে হবে। নিজের জীবনকে ভালোবাসতে হবে। তোমরা কেউ কখনো কাউকে ভালোবাসছো? আমি জানি না আসলে। বাবা মাকে ভালোবাসছো, বোনকে ভালোবাসছো, ভাইকে ভালোবাসছো। ভালোবাসা না খুব সাংঘাতিক একটা জিনিস, জানো? খুব সাংঘাতিক একটা জিনিস। কাউকে তুমি যদি কখনো একবার ভালোবাসো, বা কোনো একটা বস্তুকে বা কোনো একটা কাজকে যদি ভালোবাসো, এবং আসলে যদি সেটা ভালোবাসা হয়, এটা কখনো ঘৃণায় পরিণত হওয়ার সম্ভাবনা নেই। সো আসলে ধরো কোনো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, 1-2 বছর পর তাদের মধ্যে একটু ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হওয়ার পর প্রত্যেকে বলতেছে আই হেট ইউ, ও বলতেছে আই হেট ইউ, যা শেষ। তো এই হেট ইউ বা আমি আসলে তোমাকে যদি ঘৃণা করি, ইট মিনস আমি কখনো তোমাকে ভালোবাসি নাই। কারণ যা তুমি একবার ভালোবাসবা জীবনে, ইটস সামথিং ডিভাইন। ভালোবাসা একমাত্র গড গিফটেড ঐশ্বরিক জিনিস ছাড়া কখনো কোনো কিছুর উপর ভালোবাসা জন্ম হয় না। কারণ আমি আমার কর্মকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলি মেম্বারকে ভালোবাসি, আমি আমার প্রতিষ্ঠানকে ভালোবাসি, আমি তোমাদের পড়াতে ভালোবাসি, অ্যাথেনাকে ভালোবাসি, আমার ওরাস্কাকে ভালোবাসি। সো দিজ আর লাভ। এগুলো কখনোই জীবনে ঘৃণায় কনভার্ট হবে না। আমৃত্যু আমি যতদিন জীবিত আছি ততদিন এগুলা ভালোবাসাই থাকবে। ভালোবাসা যদি কখনো মুখে শোনো যে ঘৃণায় পরিণত হয়েছে, ইট মিনস ওটা কখনো ভালোবাসা ছিলই না আসলে। ওটা তো বয়সের উন্মাদনা বা ইম্যাচিউরিটি বা যা হোয়াট এভার ইউ সে, কোনোটা কিছু ছিল, বাট দ্যাট ওয়াজ নট লাভ। লাভ ইজ something very interesting. Love is very interesting. Love. ওকে, সো সবসময় চেষ্টা করবা নিজের কাজ বা নিজের কাছের যে মানুষ যাতে তুমি কেয়ার করো তাদেরকে ভালোবাসা দিতে, এবং সেটা যেন প্রকৃত ভালোবাসা হয়। ভালোবাসার মধ্যে তুমি যদি কখনো কন্ডিশন আনো, ওকে, কন্ডিশনাল লাভ,
এটাকে আমি বলি হচ্ছে কন্ডিশনাল লাভ। দিস ইজ ভেরি ডেঞ্জারাস থিং। কন্ডিশনাল লাভ কি শুনবা? কন্ডিশনাল লাভ মানে হচ্ছে যে তুমি যদি এই করো তাহলে আমি তোমাকে এইভাবে ভালোবাসবো, এটার নাম হচ্ছে কন্ডিশনাল লাভ। এই কন্ডিশনাল লাভ আমাদের ফ্যামিলি থেকে মাঝে মাঝে মানুষজন বলে, যেমন ধরো আমার বাবা বা আমার মা বা হোয়াট এভার আমার কোনো রিলেটিভ যদি সে আমাকে এই কন্ডিশন দেয় যে তুমি যদি আমাকে এই করে দাও তাহলে আমি তোমার সাথে আছি, ভালোবাসবো, আদারওয়াইজ আমি তোমার সাথে নেই। ওটা ভালোবাসাই না, ওটা একটা রিলেশন বলতে পারো, জাস্ট একটা কানেকশন। দ্যাটস নট লাভ। লাভ ইজ সামথিং ভেরি 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 স্ট্রং। এটা কখনো নষ্ট হয় না। সো কখনো যদি কাউকে ভালোবাসো এটা আনকন্ডিশনালি ভালোবাসবা। আনকন্ডিশনাল মানে হচ্ছে তার কাছ থেকে তোমার এমন কোনো কিছু এক্সপেকটেশনস নাই যে তুমি আমার জন্য এটা যদি করো আমি তোমার জন্য এটা করবো। দ্যাটস কল্ড কন্ডিশনাল। ডিভাইন ফিলিংস আছে, এটা কখনো মরে না, এটা কোনো দিন মরে না। কোনো কিছুর পরে কোনো প্রতিষ্ঠান বলো বা কোনো মানুষ বলো বা কোনো কর্ম বলো, যখন তুমি আনকন্ডিশনাল লাভ দিবা তখন সে তোমার সাথে লাইফ লং ওই অনুভূতিটা থাকবে। এই যত বড় বড় বিজ্ঞানী ছিল, যত বড় বড় সাহিত্যিক ছিল, তারা তাদের কর্মকে আনকন্ডিশনালভাবে ভালোবাসত। এই কর্ম কখনো এইভাবে করে নাই যে আমার যদি কর্ম থেকে এই আসে তাহলে আমি এইভাবে ভালোবাসবো। নো, তারা এটা করেন নাই। সো ট্রাই টু লাভ অ্যান্ড লাভ উইথ নো কন্ডিশন। ঠিক আছে? আনকন্ডিশনাল ভালোবাসা তোমার লাগবে। আনকন্ডিশনাল ভালোবাসা খুব ডিভাইন জিনিস। তো যাই হোক, ভালোবাসা নিয়ে অনেক গীতি গল্প করলাম। এবার শোনো, এনের মান তুমি লিখে দাও। এনের মান কত বলো তো? এনের মান হচ্ছে 1.001 এর হোল স্কোয়ার। এবার এখানে আসবে হচ্ছে আর ওল্ড। তাহলে 1.001 মানে কি? 1.001 এর স্কোয়ার, এটা মানে হচ্ছে 1.0020001 ইন্টু আর ওল্ড। এবার এখানে একটা মজার জিনিস আছে, দেখ আমি এটা আমি আমার নিজের মতন করে করি। এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি হচ্ছে আর ওল্ড প্লাস প্লাস কি বলতো? প্লাস কি? প্লাস লিখতে পারি 0.002 ইন্টু আর ওল্ড। তার মানে একটু খেয়াল করে দেখো, আমি দৈর্ঘ্যকে যখন 1.1% পরিবর্তন করেছি তখন আমার পুরো রোধের মান এতটুকু পরিমাণ বেড়ে গেছে। এখন এইটাকে পার্সেন্টে প্রকাশ করতে পারবা? এই যে 0.02 নামক যে রাশিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এইটুকুকে পার্সেন্টে প্রকাশ করার জন্য বলো তো কি করবো? এটাকে আমি 100 দিয়ে গুণ করে দিব। তাহলে 0.002কে যদি আমি 100 দিয়ে গুণ করে দেই আমার মান আসবে 0.2। দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারবো হচ্ছে আর ওল্ড প্লাস 0.2% ইন্টু আর ওল্ড। তাহলে আমার কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আমাকে বলছিল যে রোধের শতকরা পরিবর্তন কত হবে, অ্যান্সার হচ্ছে 0.02%। সো দিস ইজ রিয়েলি এ অসাম প্রবলেম, এটা ফ্যান্টাস্টিক প্রবলেম, এবং আমি আশা করি তুমি প্রবলেমটা হয়তো বা বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা তোমরা কি আছো লাইভ সেশনে? কি সবাই আছো? দেখতে পাচ্ছ ঠিকঠাক মতন? হ্যাঁ, ঠিকঠাক মতন সবাই আছে মোটামুটি। ওকে, জান্নাতুল ফেরদৌস লিখছে যে ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস এটা মনে করেন একটা মেয়ের আইডি, মেবি তার ফ্যামিলির কারো, সে একটা মানে সে স্টুডেন্ট ছেলে। সে লিখছে ঠিক আছে স্যার, কিছুদিন পর একজন আর একজনকে হেট করে। ওই যে বললাম না, ভালোবাসার মধ্যে হেট থাকা মানে তো সেটা ভালোবাসাই ছিল না। ইট ইজ নট লাভ। লাভ কখনো ঘৃণায় কনভার্ট হতে পারে না। ওকে 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 ওকে, এবার আমরা এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটাও খুব ইন্টারেস্টিং। এই কোশ্চেনে বলতেছে যে 230 ভোল্টে যুক্ত নাইক্রোম তারের কোনো একটি হিটার প্রথমে 3.2 অ্যাম্পিয়ার প্রবাহ টানে, কিন্তু কয়েক সেকেন্ড পর এটি শেষ প্রবাহ 2.8 গিয়ে স্থির হলে ফিলামেন্টের শেষ তাপমাত্রা কত? ইনিশিয়াল তাপমাত্রা কত ছিল? ইনিশিয়াল তাপমাত্রা দেখে এখানে বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখনও সে বাংলাতে একটা ডাটা মিসিং আছে। তাহলে তুমি বিষয়টা বুঝো, একটা হিটারকে তুমি যখন অন করো, খেয়াল করবা, একটা হিটারকে তুমি যখন অন করো প্রথমে প্রাথমিক তাপমাত্রা কম থাকে, এরপর আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যায়। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিটারে রোদ বেড়ে যায় এবং প্রবাহ কমে যায়। সো তোমার এখানে প্রথমে কি করতে হবে জানো? প্রথমে আর থেটা 1 বের করতে হবে। আর থেটা 1 মানে প্রাথমিক যে রোধের মান। তাহলে এটার জন্য কি করবা? ডেল ভি ডিভাইডেড বাই I1। তাহলে ডেল ভি এর মান হচ্ছে 230 ভোল্ট। 230 ভোল্টে কতটুকু কারেন্ট নিচ্ছিল? 3.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 3.2 অ্যাম্পিয়ার।
তাহলে 230 ডিভাইডেড বাই 3.2, রোধের মান ছিল 71.88 ওহম, এটা ছিল রোধের মান। এবার আমার θ2 তাপমাত্রা মানে হচ্ছে, এটাকে আমি কি বলবো একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার প্রাথমিক তাপমাত্রা, এটা হচ্ছে শুরু, আর সহজ কথা এটা হচ্ছে শেষ। শেষ মানে কিছুক্ষণ পরে, বুঝছো? শেষ মানে কিছুক্ষণ পরে। তাহলে আর θ2 এর মান আমার হবে হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই I2। সো ডেল ভি এর মান আমাদের আগের মতন 230 ভোল্ট, আর I2 এর মান হচ্ছে আমাদের 2.8 অ্যাম্পিয়ার। তাহলে 230 ডিভাইডেড বাই 2.8, সো দিস ইজ 82.1428 ওহম। এই হচ্ছে আমাদের আর θ1 এবং আর θ2 দুইটা আলাদা আলাদা রোধের মান। এবার তুমি কি করবা? এবার তোমার সেই পরিচিত সমীকরণ যেটা শেখাইছিলাম, আর θ2 মানে হচ্ছে আর θ1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু θ2 মাইনাস θ1, এই সমীকরণ ইউজ করবা। বুঝো? আর θ2 মানে হচ্ছে এইটা 82 কত 1428 আর আর θ1 মানে হচ্ছে 71.88 ইন্টু 1 প্লাস আলফা, আলফাই যেখানে দেওয়া আছে 1.7 10 টু দি পাওয়ার মাইনাস 4, রাইট? 1.7 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.7 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা হচ্ছে আলফা ইন্টু θ2 কই? ওই θ2 তো বের করতে হবে, শেষ তাপমাত্রা, তাহলে θ2 বের করতে হবে। আর θ1 মানে হচ্ছে 27, ব্যাস। তাহলে এখান থেকে θ2 এর মানটা আমরা বের করতে পারবো এখান থেকে। বুঝছো কি করছি? দেখো, এটা হচ্ছে শেষ তাপমাত্রা রোধের মান, এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা রোধের মান, আর আলফা তোমাকে দেওয়া আছে, এটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে 82.14 বাই 71.88, 1 মাইনাস অ্যান্সার ডিভাইডেড বাই, দাঁড়াও, 82.14 ডিভাইডেড বাই 71.88, ক্লিয়ার? এর থেকে বিয়োগ করবো 1, একে ভাগ করব 1.7 10 ইনভার্স 4 দিয়ে, এর সাথে 27 যোগ করব, 866.866.63 ডিগ্রি সেলসিয়াস। আমাদের তথ্য মতে এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে আমাদের রোধের মান, এইটুকু, সরি তাপমাত্রা মান, শেষ তাপমাত্রা মান। মানে প্রাথমিক তাপমাত্রা আমাদের এই যে কয়েলটা, এই কয়েলের তাপমাত্রা প্রাথমিক ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, এটা বৃদ্ধি পেয়ে এটা হয়েছে এই যে 866.63 ডিগ্রি সেলসিয়াস। তোমরা একটু চেক করে দেখো আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। আমি আরেকবার একটু ক্যালকুলেটারতে দিয়ে ক্যালকুলেট করতে চাই। 14 ডিভাইডেড বাই 71.88, অ্যান্সার -1। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি ক্যালকুলেটার দিয়ে যতটুকু ফাস্ট ক্যালকুলেশন করতেছি, এটা করতে কিন্তু আমার সর্বোচ্চ তুমি হিসাব করে দেখতে পারো 20-25 সেকেন্ড লাগছে। সো এইটা বলো বা যে কোনো কিছু বলো, ইউ হ্যাভ টু বি ভেরি ফাস্ট অ্যাট কম্পিউটিং, বিকজ ক্যালকুলেশন ফাস্ট না হলে কিন্তু বিপদ। সেন্সার হয়ে গেছে করা। এবার এই প্রশ্নটা আসলে আমি তোমাদের হয়তোবা খুব কমন প্রশ্ন লাগতে পারে, এই প্রশ্নটা আসলেই খুব কমন। দুটি রোধক শ্রেণীতে 10 ওহম এবং সমান্তরালে 2 ওহম দেখালে প্রত্যেকের রোধের মান কত? একদমই সিম্পল প্রশ্ন। তার মানে শ্রেণীতে আমাদের যখন থাকে তখন আমাদের রোধের মান দাঁড়ায় R1 প্লাস R2, এটা হচ্ছে 10 ওহম। আর প্যারালাল যখন থাকে তখন এটাকে আমরা বলবো 1/R1 প্লাস 1/R2 ইকুয়ালস টু 1/2। সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে এই যে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, এটা মানে হচ্ছে 2। এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে সিরিজের ফর্মুলা। মানে এখানে আমাদের দুইটা রোধ আছে হচ্ছে সিরিজে, লাইক দিস, এই যেভাবে। আর এইটা মানে হচ্ছে আমাদের দুইটা রোধ আমরা প্যারালাল দিছি, যে লাইক দিস, এইভাবে প্যারালাল দিছি। তো প্যারালালের ফর্মুলা তো নিশ্চয়ই তুমি জানো, প্যারালাল দিলেই ফর্মুলা হয়। আমি ধরে নিচ্ছি একটা রোধ R1 আর একটা রোধ হচ্ছে R2। তাহলে R1 প্লাস R2 মানে 10 ওহম। তাহলে এই যে R1 R2 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইজ ইকুয়ালস টু 2। ওয়াও! তাহলে আমাদের R1 ইন্টু R2 কত হবে? এটা হচ্ছে 20। R1 ইন্টু R2 মানে হচ্ছে 20। তাহলে এই দুইটা সমীকরণ থেকে এবার তোমার দায়িত্ব হচ্ছে কি বলতো, R1 এবং R2 বের করা। সো কি করতে পারো? এখান থেকে দেখো R2 এর মান তুমি লিখতে পারো হচ্ছে 20/R1। তাহলে এটা তুমি এখানে বসায় দাও। R1 প্লাস R2 এর মান হচ্ছে 20/R1 ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। সমীকরণটা হচ্ছে R1 স্কোয়ার মাইনাস 10R1 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো R1 এর মান কিন্তু তুমি বের করতে পারবা। R1 এর দুইটা মান আসবে, দুইটাই দেখবা বাস্তব, তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবা।
তাহলে আমাদের 1, এটা হচ্ছে -10, এটা হচ্ছে 20, সো এটা হচ্ছে 7.236 এত ওহম। তাহলে এটা যদি R1 হয়, R2 কত হবে? 20কে ভাগ করতে হবে 7.236 দিয়ে, তাহলে পাবা হচ্ছে 2.76 ওহম। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো আমি জানি না কতটুকু সময় লাগছে আমার, বাট এই কোশ্চেনটা করতে তোমার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিনিট লাগা উচিত। হয়তো তুমি টাইম ফ্রেম দেখলে দেখবা আমার হয়তো ওরকম পরিমাণ সময় লেগেছে। বুঝতে পারছো? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আমার উপর রেগে গেছে। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস, আমি ছেলে স্যার, নাম নিয়ে আর কত ঝামেলা হবে কে জানে। আচ্ছা যাই হোক, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারি নাই। স্যার আমি আপনার এলাকার ছেলে। আচ্ছা তুমি নড়েলের ছেলে, ফ্যান্টাস্টিক, যাক ভালো লাগলো। আচ্ছা তোমরা কি বুঝছো জিনিসটা কিভাবে করবা? সো এখানে দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার ক্যাপাসিটর দিয়ে আসতে পারে, বাট এখানে রোদ দিয়ে দেওয়া আছে যে দুইটা রোদ সিরিজে থাকলে 10 ওহম আর প্যারালাল থাকলে 2 ওহম। সো দিস ইজ হাউ আমরা এটাকে সলভ করেছি। আর R1 এর মান দেখবা এটাও আছে এটাও আছে, সো তুমি যে কোনো একটাকে R1 ধরতে পারো, বাকিটাকে R2 ধরতে পারো। তুমি যাই করো না কেন দেখবা অ্যান্সার এই দুইটাই আসবে। আচ্ছা এবার এখানে একটা চমৎকার সার্কিট দেওয়া আছে, বলা হয়েছে যেখানে তুল্য রোধ বের করার জন্য। ঠিক আছে, তুল্য রোধ বের করতে বলছে। তো এই ধরনের সার্কিট আসলে পরীক্ষাতে খুব কমন আসে মাঝে মাঝে। তো চলো আমরা এটা একটু দেখে ফেলি। এইটা দেখার সাথে সাথে তুমি যেটা করবা, এটাকে জাস্ট পয়েন্ট মেথডে চিন্তা করবা। পয়েন্ট মেথড মানে কি দেখো, এই পয়েন্টটার নাম কি? এ না? তাহলে এখান থেকে দেখো এই পর্যন্ত কোনো রোধ নাই, সো এইটার নামও এ। এই যে এবার এখান থেকে দেখো এই পর্যন্ত কোনো রোধ নাই, সো এইটার নামও এ। এবার এটা যদি ডি হয়, এই পর্যন্ত ডি, বাট এটা কিন্তু ডি না, এটা মনে করো আমি বললাম হচ্ছে সি। এটা যদি সি হয়, এই পয়েন্টটা এটাও কিন্তু সি হবে। আর এই পয়েন্টটাকে আমি নাম দিলাম মনে করো বি, তাহলে এই পয়েন্টটাও আমাদের বি হবে। তো আমি কি করছি কথাটা বুঝো। আমাদের এখানে কনসেপ্ট হচ্ছেই যে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো একটা রোধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি সেম ভোল্টেজ পাবো। তাহলে এখানে আমার যদি ভোল্টেজ এ ভোল্টেজ হয়, এই পর্যন্ত সেম ভোল্টেজ এ ভোল্টেজ, বাট এই রোধটা ডিঙা যাওয়ার সাথে সাথে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটাকে যদি আমি এ বলি, এটাকে আমি অন্য নাম দিয়েছি, এটাকে আমি বি বলেছি, আর কিছু না। বাট এটা যদি এ বলা হয়, এটাও কিন্তু আমাদের এ হবে। কথাটা বুঝছো? এবার এখানে কয়টা পয়েন্ট আছে? 4টা। তাহলে 4টা পয়েন্ট যদি থাকে, সো এটা হচ্ছে আমাদের এ, এটাকে আমি নাম দিলাম হচ্ছে বি, এটাকে আমি নাম দিলাম হচ্ছে সি, এটাকে আমি নাম দিলাম হচ্ছে ডি। আমাকে এ থেকে ডি এর মধ্যে, মানে এই দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। তো এখন আমি কি করবো জানো? এখন আমি এক একটা করে করে রোধকে কেটে এখানে বসাবো। যেমন এই রোধটা আসতে হচ্ছে এ থেকে বিতে, তাহলে তুমি এ থেকে বিতে রোধটাকে বসা দিবা, এটা হচ্ছে 10 ওহম। এই রোধটাও কিন্তু আসে হচ্ছে বি থেকে এতে, একই কথা। এ থেকে বি আর বি থেকে এর মধ্যে কোনো পার্থক্য নাই। সো এই রোধটাকেও তুমি বসাবো হচ্ছে এই যে এখানে লাইক দিয়েছে, এই যেভাবে। সো এটাও 10 ওহম। তারপর এই রোধটা আসে হচ্ছে এ থেকে সিতে, এই যে এ থেকে সিতে, বুঝতেছো? 10 ওহম। এবার এই রোধটা আসে হচ্ছে বি থেকে সিতে, তাহলে এই যে বি থেকে সিতে, এই যে 10। এবার এই রোধটাও আছে আমাদের বি থেকে সিতে, তাহলে এটা কিন্তু চলে যাবে হচ্ছে প্যারালাল ভাবে, এই যে এটাও বি থেকে সিতে। আর এইটা দেওয়া আছে হচ্ছে সি থেকে ডিতে, এটা দেওয়া আছে আমাদের সি থেকে ডিতে, এটা 10 ওহম। সো এবার তুমি খেয়াল করো, তাহলে তুমি কতটুকু রোধ পাচ্ছ, মন দিয়ে শুনবা। আমাদের দায়িত্ব হচ্ছে এই এ থেকে ডি প্রান্তের মধ্যে রোধ বের করা, এই যে রেজিস্ট্যান্স বিটুইন এডি। খেয়াল করো, তাহলে এই 10 আর 10 কি প্যারালাল আছে না? তাহলে 10 10 যদি প্যারালাল থাকে কত হবে? 5। এবার এই 10 আর এই 10 মিলেও কিন্তু প্যারালাল, তাহলে দুইটা 10 প্যারালাল থাকলে কত হবে? 5। তাহলে এই 5 আর এই 5 কত হবে? 10। 5 আর 5 মিলে 10। এই 10 আর এই 10 দুইটা প্যারালাল, 5 হবে। এই 5-এর সাথে 10 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 15। অ্যান্সার হচ্ছে 15। আবার দেখো আমি বলতেছি, প্রথম তুমি কি করবা? প্রথম হচ্ছে এই দুইটা 10, এই দুইটা 10 মিলে কত? আমি জাস্ট এক একটা করে স্টেপ স্টেপ আঁকি, তাহলে বুঝতে পারবা হয়তো বা। এই দুটো 10 মিলে কত হবে? এই দুটো 10 মিলে হবে হচ্ছে 5। তাহলে এটা আমি একটু মুছে দিই। এই দুটো 10 মিলে হবে হচ্ছে 5। তো আমি প্রথমে একটা 5 ওহম রোধ দিলাম এখানে, এই যে আমি এখানে একটা 5 ওহম রোধ দিলাম, কেমন? এই যে 5, এটা হচ্ছে 5 ওহম। এবার এই দুইটা 10, এই দুটো 10ও যেহেতু আমাদের প্যারালাল ভাবে আছে,
এই দুটো 10ও প্যারালাল ভাবে আছে, ফলে আমি এই দুটাকেও মুছে দিলাম। একটু ফাইন টিউনিং করে মুছতেছে আর কি, এই জন্য একটু টাইম লাগতেছে। তাহলে আমাদের এখানেও কত হবে, এখানেও হবে হচ্ছে 5। এবার দেখো তোমার ভিউ করতে সুবিধা হবে। তাহলে এবার এই দুটা 5 মিলে কত হয়েছে, 10, রাইট? তাহলে এই দুটা 5 মিলে যদি 10 হয়, আমি এখন কি করব, আমি এখন এই দুটা 5কে মুছে দিব। এই যে 5কে মুছে দিছি আমি, ওকে। এই দুটা 5কে মুছে কি দিব আমি, এই দুটো 5কে মুছে দিব আমি একটা 10, এই যে 10ম, এই যে 10। এবার এই দুটো 10 মিলিত হবে হচ্ছে 5 প্যারালাল, এই 5-এর সাথে 10 আবার সিরিজে, এই জন্য আমার অ্যান্সার হচ্ছে 15। তো এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে, আমি আশা করি তুমি অনায়াসে নিজের মাথা খাটিয়ে এটা সলভ করে ফেলতে পারবা, ওকে। আচ্ছা, একজন লিখছে যে স্যার সিমেট্রি সার্কিট কি ইম্পর্টেন্ট? না না না, সিমেট্রি সার্কিট, শোনো আমি তোমাকে একটা জিনিস বলি, ওকে। আমি জিনিসটা তোমাকে বলবো হচ্ছে যে তুমি কথাটা খেয়াল করো, তুমি এই তোমার ইলেকট্রিক কারেন্ট যে সার্কিটটা তোমার রয়েছে, এখানে কিন্তু প্রচুর কনসেপ্ট আছে। তোমার দায়িত্ব হচ্ছে সবগুলো কনসেপ্ট সম্পর্কে জানা। তুমি মনে করো সার্কিট সলভ করতেছো তো করতেই আসো, এতে কোনো লাভ হবে না। বাট তুমি যদি সমস্ত কনসেপ্ট সম্পর্কে জানো, দেন তোমার লাভ হবে। অনার্সের বইতে তোমাকে আমি কি বলবো, এই জাস্ট আমাদের সার্কিট নিয়ে এত মোটা মোটা বই আমরা অনার্সে পড়ে আসছি, সেগুলো তোমার এখন পড়ার বয়স না, সেগুলো তোমার এখন পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের তুল্য রোধের সার্কিট দিছে, ওয়াও। বলছে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত, তো এ মানে হচ্ছে এইটা আর বি মানে হচ্ছে এইটা। আমি প্রথমে এ আর বি দুইটা পয়েন্ট আঁকি, দেখো এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। খেয়াল করো, বলো তো এই যে 4 ওহম, এখানে দেখো একটা রিং আঁকা আছে, দেখছো? এটা রিং আঁকা মানে হচ্ছে এই পয়েন্ট যদি বি হয়, খেয়াল করো এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি। বলো তো কেন? কারণ দেখো একটা তার দেওয়া আছে, আবার এই পয়েন্ট বি মানে এই পয়েন্টটাও বি, দেখো একটা তার দেওয়া আছে, আবার এই পয়েন্টটাও কিন্তু বি। তাহলে আমাদের বলো তো এই 4 ওহম কার কার সাথে লাগানো আছে, এ থেকে বিতে। তাহলে তুমি প্রথমে 4 ওহম লাগাবো হচ্ছে এ থেকে বিতে, এটা 4 ওহম। এবার এইটা কার কার সাথে লাগানো আছে, এ থেকে বিতে, তাহলে এটাও কিন্তু লাগানো আছে আমাদের এ থেকে বিতে, এটাও 4 ওহম। এবার এইটাও কিন্তু লাগানো আছে এ থেকে বিতে, বুঝতেছো? এ থেকে বি, তাহলে এটাও লাগানো আছে আমাদের এ থেকে বিতে, এই যে 4 ওহম। আর এটাও কিন্তু লাগানো আছে আমাদের এ থেকে বিতে, ফলে আমি আরও এ থেকে বিতে 4 ওহম রোধ পেলাম। তার মানে এখানে দেখা যাচ্ছে 4টা 4 ওহম রোধ আছে প্যারালাল ভাবে, অর্থাৎ আমাদের এখানে এ থেকে বিতে তুল্য রোধের মান দাঁড়াবে হচ্ছে কি বলতো, এই যে 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, এই পুরা জিনিসের কি, এই পুরা জিনিসের ইনভার্স, এবং এইটা করলে তুমি অ্যান্সার পাবা হচ্ছে 1 ওহম। ভেরি গুড কোশ্চেন। তো এটাও তুমি কিন্তু মোটামুটি আশা করি বুঝতে পারছো, ওকে। পোটেনশিওমিটার, হ্যাঁ পোটেনশিওমিটারটা তুমি দেখতে পারবা, আর ওখান থেকে ডিরেক্টলি তেমন কোনো প্রশ্ন আসলে ওইভাবে দেয় না। তুমি চেষ্টা করবা তোমার মোটামুটি যাবতীয় যা যা কিছু আছে বইয়ের কনসেপ্ট, কোনো কনসেপ্ট তোমার জন্য বাদ না যায়, তুমি শুধুমাত্র এটা টার্গেট রাখবা, বুঝতে পারছো? শুধু এটা তুমি টার্গেট রাখবা। আরে এই কোশ্চেন তো ঝামেলা আছে মনে হচ্ছে। এবার আর একটা প্রশ্ন আসছে, উদ্ভট একটা প্রশ্ন আসছে, বলছে এ থেকে বি এর মধ্যে তুল্য রোধ কত হবে? এ থেকে বি মানে এই দুই প্রান্তের মধ্যে। একটু বুঝো আমি কোন পাশ থেকে আসতেছি। এ থেকে বি মানে তোমাকে সার্কিটের একদম লাস্ট মাথা থেকে আস্তে 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 এদিকে আসতে হবে, খেয়াল করবা। প্রথম কথা হচ্ছে এই দুই মাথা যেহেতু কানেক্টেড না, তাহলে এই 1 ওহম বাদ, এই 1 ওহম বাদ, এদের বর্তনীতে কোনো ভূমিকা নাই, ওর মধ্যে কারেন্ট যাবেও না, কারণ কারেন্ট যদি যায় তার ফেরত আসার কোনো রাস্তা নেই, তো ওই দুটো বাদ। তাহলে এই দুটো যদি বাদ হয়, এবার তুমি কি চিন্তা করবা আগে দেখো। এবার তুমি চিন্তা করবা যে এই পথে কতটুকু রোধ আছে, কোনটুকু বুঝতে পারছো? এই পথে কতটুকু রোধ আছে। তাহলে এটা হচ্ছে 1 ওহম, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 1, এটা 1, তাহলে 1 আর 1 2 আর 2 4, 4 আর 2 6, মানে এই লাইনে আছে হচ্ছে 6 ওহম রোধ। কতটুকু? 6 ওহম, বুঝছো? এই 6 ওহমের সাথে বলো তো 3 ওহম কিভাবে আছে? প্যারালাল ভাবে আছে। তাহলে 3 এবং 6 যদি প্যারালাল ভাবে থাকে, আমাদের অ্যান্সার হয় 2 ওহম। তার মানে কথাটা বুঝো কি বলতেছি। তার মানে হচ্ছে আমাদের এই 3 ওহম, এই যে এই 3 ওহম আর এখানে ছিল 6, এটা মিলিত হয়ে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা রোধ আসছে, যেখানে একটা রোধ আসছে, এবং সেই রোধ হচ্ছে 2 ওহম, আর বাদ বাকি যা ছিল তাই আছে।
বাদ বাকি যা ছিল যেখানে আমাদের আছে হচ্ছে 3 ওহম। আর এখানে দেখো 1 আর 1, এই যে 1 ওহম 1 ওহম তুমি এভাবে এঁকে ফেলো, 1 ওহম 1 ওহম, এই যে 1 ওহম, এই যে 1 ওহম, তারপরে এখানে আমাদের আছে হচ্ছে 1 ওহম, আর এটাও আমাদের আছে হচ্ছে 1 ওহম। মানে উপরের সার্কিট আর নিচের সার্কিটটা কিন্তু সেম। এই যে এটা বি, এটা খেয়াল করে দেখো আমি কি কি করছি। আমাদের এখানে ছিল 1 1 2 2 2 4 আর 2 6, এই যে 6 ওহম, এখানে এই 6 ওহম আর 3 ওহম মিলিত হয়ে 2 ওহম হয়েছে। ফলে আমাদের এই দুটো তো শুরু থেকেই বাদ, এই দুটো বাদ বাদ, এখান থেকে এই পর্যন্ত আমি 2 ওহম দিতে পারি, আর বাম পাশে যা থাকা তাই আছে। এবার খেয়াল করো, এবার দেখো এখানে কোন পাত তুমি চিন্তা করবা। তুমি এবার এই পাতটা চিন্তা করো, যে এই পাতটা, এই যে এটা, এইটুকুতে কতটুকু রোধ আছে, বুঝছো? দেখো এখানে আছে 1 আর 1 2 আর 2 4 আর 2 6, সো এইটুকু হচ্ছে 6 ওহম। এই 6 এবং এই 3 স্টিল কত হবে? 2 ওহম, প্যারালাল আছে, বুঝছো? তাহলে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর একটা 2 ওহম আছে, এই যে 2 ওহম। এই 2 কোত্থেকে আসলো? এই 3 আর এই 6 মিলে হচ্ছে 2। আর আগে থেকে আমার এখানে ছিল হচ্ছে 1 ওহম, আর এখানেও কিন্তু আমাদের ছিল হচ্ছে 1 ওহম। এটা এ, এটা বি। ফলে বলো তো আমাদের এই আর অফ এ বি কত হইল? 1 আর 2 3 আর 1 4 ওহম। আমাদের অ্যান্সার হচ্ছে 4 ওহম। শেষ, বুঝতে পারছো? এটা হচ্ছে 4 ওহম। এবার তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিব। এই সেম সার্কিট, হোমওয়ার্কটা তুলে রাখো, সেম সার্কিট, সেম সার্কিট আমি অল্প একটু পরিবর্তন করব। কি পরিবর্তন জানো? আমি হচ্ছে এই মাথার সাথে এই মাথাকে যুক্ত করে দিব। এই যে এটা যুক্ত যদি থাকে তাহলে তোমাকে বের করতে হবে যে এ আর বি এর মধ্যে তুল্যরোধ কত। হোমওয়ার্কটা তোমরা সবাই একটু তুলে নাও, হোমওয়ার্কটা খুব ইন্টারেস্টিং। হোমওয়ার্কটা হচ্ছে, যদি আমি এখন, কথাটা খেয়াল করো, যদি আমি এখন এ থেকে বি ওইটা যদি কানেক্ট করে দেই, কথাটা কি বুঝছো? আমি যদি এ থেকে বি এর একদম শেষ মাথা, শেষ যে দুইটা মাথা ওপেন ছিল, সেই দুইটা ওপেন মাথা যদি আমি কানেক্ট করে দেই, তাহলে আমার তুল্যরোধের মান কত হবে। সো এটা তোমার হোমওয়ার্ক, তুমি এটা বাসাতে করবা, করে অ্যান্সার জানাবা কমেন্ট বক্সে যে অ্যান্সার কত হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা করে আমরা ক্লাসটা শেষ করব। এই কোশ্চেনে দেখো আমাদের একটা সার্কিট দিয়ে বলছে আই ড্যাশের মান কত। সার্কিটে কি কি আছে তুমি একটু খেয়াল করো। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কতগুলো রোধ দেওয়া আছে, আর এখানে আমাদের ব্যাটারি দেওয়া আছে 1.8 ভোল্ট, আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.667 ওহম। খেয়াল করবা। তাহলে এখান থেকে দেখো এই যে একটা রোধ 6 ওহমের, তারপর এখান থেকে 3 ওহমের একটা রোধ, আর এইটা মানে এই পয়েন্ট একই কথা, এখান থেকে 6 ওহমের রোধ, আর এখান থেকে চলে গেছে হচ্ছে 4 ওহম আর 2 ওহম সিরিজে। মানে এই সার্কিটটাকে আমি একটু রিড্র করি, তাহলে মনে হয় তোমার বুঝতে সুবিধা হবে। মানে এই সার্কিটটা এভাবে আঁকা মানে হচ্ছে, এই যে আমাদের ব্যাটারি আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা তুমি এভাবে আঁকবা। তাহলে ব্যাটারি হচ্ছে আমাদের 1.8 ভোল্ট, আর এটা হচ্ছে 0.667 ওহম। ওকে, আর এখানে আমাদের 4টা রোধ আছে হচ্ছে প্যারালাল ভাবে। প্রথম রোধটা হচ্ছে উপরের 3 ওহম, খেয়াল করবা, এই যে 3 ওহম। তারপর আমাদের দেখো এই মাথার এই মাথা কিন্তু ক্রস হয় নাই, তো এটা 8 আর 6, 8 এবং 6 14 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের 14 ওহম। তারপর এটা হচ্ছে 2 আর 4 6 ওহম, এটা হচ্ছে 6 ওহম, আর নিচে আমাদের আছে হচ্ছে আরো 6 ওহম। সুতরাং ডান পাশের সার্কিটটা আর বাম পাশের সার্কিটটা কিন্তু একদম সেম। এই সার্কিটটাও যা, এই সার্কিটটাও তাই, একই জিনিস। বুঝতে পেরেছো? এখন এই যে চিহ্নটা, তুমি এই চিহ্নটা আগে দেখছো কিনা আমি আসলে জানি না। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে না, এই যে এই চিহ্নটা মানে হচ্ছে এই তারের উপর দিয়ে ওই তার চলে গেছে। ওকে, কোনো ওভারল্যাপ নাই, এটা হচ্ছে ওই চিহ্নটার তাৎপর্য। আচ্ছা, একজন হোমওয়ার্ক অ্যান্সার বলে দিচ্ছে 3.8 ওহম, আগে যে হোমওয়ার্কটা সেটা 3.98 ওহম বলে দিচ্ছে। ফ্যান্টাস্টিক, গুড। তাহলে এবার এই ধরনের সার্কিট সলভ করার জন্য আমি কয়েকটা স্টেপ বলি। প্রথম স্টেপ 1 হচ্ছে তুল্য রোধের মান বের করা, আর ইকুইভ্যালেন্ট। এই বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। তাহলে তুল্য রোধ বের করা মানে হচ্ছে, দেখো এই ব্যাটারির দুই প্রান্তে এই সবগুলো আছে প্যারালাল ভাবে, তার সাথে আমার এটা আসছে সিরিজে। তাহলে তুল্য রোধের মান কত হবে? 3 প্যারালাল 14 প্যারালাল 6 প্যারালাল 6, এগুলোর সাথে হচ্ছে আমাদের সিরিজে আছে কতটুকু? সিরিজে আছে 0.667।
তাহলে এখান থেকে আমি সম্ভবত রোধের মান কত সেটা বের করতে পারবো। তাহলে দেখি কত হয়, 3 ইনভার্স প্লাস 14 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স এর হোল ইনভার্স। তাহলে এই যে এইটুকু আমাদের হচ্ছে 1.35 এর সাথে 0.667 যোগ আছে, তাহলে কত হবে, 0.667 যোগ আছে। সো এটা হবে 202 ওহম। এই হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। এই ব্যাটারি যতটুকু রোধ দেখতে পাবে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, সেই তুল্য রোধের মান হচ্ছে এটা। এবার এই ব্যাটারি কতটুকু কারেন্ট সাপ্লাই দিবে সেই কারেন্ট নির্ণয় করবা। কথাটা কি বুঝছো? এই কারেন্ট আই বের করবা। তাহলে আই বের করার পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে স্টেপ টু। তাহলে আই বের করার পদ্ধতি কি? আই বের করার পদ্ধতি হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্সকে আমরা এই তুল্য রোধের মান দিয়ে ভাগ করব। তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আমাদের 1.8 ভোল্ট, এই যে 1.8 ভোল্ট, একে ভাগ করব তুল্য রোধ যেটা পাইছি 2.02 ওহম দিয়ে, 2.02 ওহম দিয়ে। তাহলে এখান থেকে আমি মূল কারেন্ট পাবো বর্তনীর, বুঝতে পেরেছো? 1.8 বাই 2.02, সো এটা কত হবে? এটা হবে 0.89 অ্যাম্পিয়ার। এটা হবে 8.89 অ্যাম্পিয়ার। নাও কি আমাকে কোশ্চেনে বলছে আই ড্যাশের মান কত? আই ড্যাশ, তো আই ড্যাশ কি জিনিস? আই ড্যাশ হচ্ছে দেখো 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, খেয়াল করো এই যে 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, এটাকে বলা হয়েছে আই ড্যাশ। তো আই ড্যাশটাকে আগে মার্ক করে ফেলি, এটা হচ্ছে আই ড্যাশ। এই যে এর মধ্য দিয়ে যতটুকু কারেন্ট যাবে এই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আই ড্যাশ, আর এই মূল কারেন্ট যেটা আমরা পেলাম এইটাকে আমরা বলতেছি হচ্ছে আই। এবার এখানে তড়িৎ বন্টন সূত্র ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তাহলে আই ড্যাশের মান যদি বের করতে হয় নিয়মটা কি? খেয়াল করো, নিয়মটা হচ্ছে যেটার মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে, কার মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে? 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে, বুঝেছো? তাহলে যেহেতু 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে, এই কারণে আমাদের কি করতে হবে বলো তো? কি করতে হবে জানো? 1/3 লিখবা উপরে, এটাকে বলা হয় পরিবাহিতা, মানে এই ব্রাঞ্চের পরিবাহিতা লিখবা উপরে, আর নিচে ভাগ করবা টোটাল পরিবাহিতা দিয়ে। টোটাল পরিবাহিতা মানে হচ্ছে 1/3 প্লাস 1/14 প্লাস 1/6 প্লাস 1/6। এবার একে গুণ করবো হচ্ছে মূল কারেন্ট মানে হচ্ছে 0.89 দিয়ে, তাহলে তুমি আই ড্যাশ পেয়ে যাবে। কথাটা বুঝছো? আমি আবার বলতে শোনো, যে ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্ট, সেই কারেন্ট মানে সেই ব্রাঞ্চের পরিবাহিতা লিখবা। পরিবাহিতা মানে রোধের উল্টা 3, তাহলে উপরে হবে 1/3, এই 1/3 যাবে উপরে, আর নিচে হবে এই সব পরিবাহিতার যোগফল, মানে 1/3 প্লাস 1/14 প্লাস 1/6 প্লাস 1/6, এই যে ইন্টু মূল কারেন্ট। এখান থেকে যা পাবো সেটা হচ্ছে আই ড্যাশের মান। তাহলে দেখি কত আসছে, 3 ইনভার্স বাই 3 ইনভার্স প্লাস 14 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স ইন্টু 0.89। সো আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 0.402 অ্যাম্পিয়ার। তাহলে এইটুকু পরিমাণ কারেন্ট আমার যাবে হচ্ছে এই 3 ওহমের ভেতর দিয়ে। ক্লিয়ার? তো এরকম কত সংক্ষেপে, কত চমৎকারভাবে কিন্তু আমরা এটাকে সলভ করে ফেললাম। তো তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে তুমি যেটা করবা, কি করবা জানো? তুমি তো অনেক মহান একজন স্টুডেন্ট, খুব গ্রেট একজন স্টুডেন্ট। তুমি যেটা করবা সেটা হচ্ছে এই 6 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট, এটাকে মনে করো বললাম আই ডাবল ড্যাশ, তুমি বের করবা হচ্ছে আই ডাবল ড্যাশ এর মান কত হয়। এটা তোমার হোমওয়ার্ক। কোন পথের কারেন্ট বুঝতে পারছো? এই 6 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট, সেই কারেন্টটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? সেম পদ্ধতি, একদম সেম পদ্ধতি, কোনো চেঞ্জ হবে না, তুমি একইভাবে কাজ করতে পারবা। আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে স্লাইডিং রোধ নিয়ে একটু আলোচনা করবেন। স্লাইডিং রোধ মানে কি? স্লাইডিং রোধ মানে হচ্ছে এটার পোটেনশিওমিটার, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আমরা স্লাইড করে সেই রোধের মানটা কমাতে বাড়াতে পারি, ওটাকে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে? আমি আসলে এগুলো আমরা আগে ইউজ করতাম অনেক। এটা চিহ্নটা হচ্ছে এরকম, এই যেটা এই হচ্ছে এটা চিহ্ন, এটাকে বলা হয় ভিআর। তো এটা কনসেপ্টটা কেমন থাকে, যে এরকম তোমার একটা কয়েল থাকে, এই কয়েলের উপর দিয়ে এরকম একটা জিনিসকে তুমি মুভ করাতে পারো, এটাকে মুভ করালে রোধের মান কমে বা বাড়ে। তো এভাবে তুমি আসলে কারেন্টকে নিয়ন্ত্রণ করতে পারো। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে অনেক আর কিছু আলোচনা হলো। আমরা মোটামুটি চেষ্টা করব প্রতি উইকে তোমাদের সাথে যাতে যুক্ত হতে পারি। আর খুব দ্রুত আমাদের জন্য ওয়েব আসতেছে, এবং সেখানে আমাদের আরও অনেক কোর্স আসবে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ফুড। তো তোমরা আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য যেন অনেক ভালো কিছু করতে পারি, সৃষ্টিকর্তা যেন আমাদের পাগল না বানায় ফেলে। ঠিক আছে? আর গুড নাইট।
আর ক্লাসটা রইলো, অবশ্যই ক্লাসটা দেখো, দিস ইজ এ ভেরি নাইস থিং। আমি অনেক কিছু আলোচনা করেছি যা তোমার কোনো টাইপ বৃথা না বা ফেলনা যাবে না। ওকে, টেক কেয়ার, বাই বাই।